গা থেকে কাপড়টা সরাতে গেলেই মেয়েটা বলতে লাগলো, আপনি জানেন না আমার গর্ভে 2 মাসের সন্তান, তারপরও একই কাজ করছেন? ছাড়েন বলছি, ছাড়েন আমাকে। আমি জানি কলেজে সবার সামনে আপনাকে চড় দেওয়াটা ঠিক হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। তবু এখন আমার কোনো ক্ষতি করবেন না, আপনার পায়ে পড়ি, প্লিজ এমনটি করবেন না। আমার গর্ভে 2 মাসের সন্তান, প্লিজ আমাকে ছেড়ে দেন। কাকুতি মিনতি করেও সরাতে পারছে না, হাত দুটি শক্ত করে চেপে ধরেছে। আস্তে আস্তে চোখ দুটি বন্ধ হয়ে আসছে, জোর করে ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিল। দম বন্ধ হয়ে আসছে, ঠোঁটে কামড় দিতেই উহ করে উঠল মেয়েটা। কিছু করার নেই, কারিমাতুল জাহান কথার চোখ দুটি বেয়ে পানি পড়ছে, হাত পা গলা কাটা মুরগির মতো নাড়াচ্ছে, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তবু ছাড়ছে না। হঠাৎ গায়ের ওপর থেকে বিয়ের লাল শাড়িটা টান দিতেই বুকটা কেঁপে উঠল কথার, তবু ছাড়ছে না। হাত দিয়ে শাড়ি ধরে রাখতে গেলে টান দিয়ে শাড়ি খুলে ফেললো। কথার 2 চোখ বেয়ে পানি পড়ছে, শাড়িটা সম্পূর্ণ গা থেকে খুলে নিচে ফেলে দিল। প্লিজ, আপনার আল্লাহর দোহাই লাগে, আমার গায়ে হাত দিবেন না। আমার গর্ভের সন্তানের কথা ভেবেও প্লিজ আমার সর্বনাশ করবেন না। কিন্তু কথার কোনো কথাই শুনলো না ছেলেটা। কথাকে জোর করে কথার সারা শরীর হিংস্র পশুর মতো ভোগ করলো। কথার গায়ে কাপড় ছিঁড়ে ফেলছে, সারা শরীর ব্যথা করছে কথার। বিছানার চাদর জড়িয়ে কথা বিছানায় একপাশে গুটি সুটি মেরে কান্না করছে। কথার মনে হচ্ছে পুরুষ জাতির মনে ভালোবাসা বলতে কিছু নাই। একটা পশুও হয়তো এমন করবে না, শুধু শরীরটাকেই চিনে। বুকের বাঁ পাশের 2 আঙ্গুল নিচে যে ছোট্ট একটা মন আছে, তা যে জয় করতে হয় একটা মেয়ের, কিন্তু তা না করে সরলতার সুযোগ পেয়ে ছি। কথাটা কিছু ভাবতে পারছে না। আবারও সে পশুটা আসছে। কথা টেবিলে থাকা ফল কাঁটা ছুরিটা নিয়ে বলতে লাগলো, আর এক পা যদি আমার সামনে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। বলে চিৎকার দিতেই রাজের ঘুম ভেঙে যায়। রাজ ঘুম ঝরানো কণ্ঠে বলল, কি হয়েছে কথা? আপনি একটা পশু, আপনি আমার সামনে আসবেন না, আপনাকে আমি স্বামী বলে মানি না। বলে একটা থাপ্পড় দিল রাজকে। রাজের বুঝতে বাকি হলো না কথা কোন দুঃস্বপ্ন দেখেছে, তাই কাছে গিয়ে বসলো। কথা কেমন জানি ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে। এই কথা নাও, পানি খাও। কথা পানি খাওয়ার পর চোখে মুখে পানি দিয়ে বুঝতে পারলো কথা দুঃস্বপ্ন দেখেছে। এখনো কথার গায়ে বিয়ের সেই শাড়ি, বাসর ঘরটা ফুলে ফুলে সাজানো, যেমনটা সাজানো ছিল 2 মাস আগে। আজ কথার জীবনে 2য় বাসর রাত। কথা 2 মাস আগেই বিয়ে করেছে সবাইকে না জানিয়ে। কথা জানে কথার স্বামী সজীবকে রাজ খুন করেছে কথাকে পাওয়ার জন্য। এজন্য কথা রাজকে স্বামী হিসেবে না মানলেও পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করে। এজন্যই কথা রাজকে সহ্য করতে পারে না। রাজ কথাকে ভালোবাসতো সেই কলেজ জীবন থেকেই, কিন্তু কথা কখনোই রাজকে ভালোবাসেনি। কথা রাজকে সেফ বন্ধু ভাবত। কথা ভালোবাসতো সজীবকে, তারা দুজনকে ভালোবেসে সবাইকে না জানিয়ে বিয়ে করে। আর সজীবের সন্তানই কথার গর্ভে বড় হচ্ছে। সজীব রাজের হাতে খুন হলেও কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় কথা কাউকে কিছু বলতে পারে না। কথা শুধু জানে রাজ কথাকে পাওয়ার জন্য সজীবকে তার পথ থেকে সরিয়ে ফেলে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ। বাকিটা না হয় গল্প পড়তে পড়তে জেনে নিবেন। সজীব খুন হওয়ার পর কথা খুব কেঁদেছিল। কথা কখনো ভাবতেই পারেনি রাজ তার স্বামী সজীবকে খুন করবে, কারণ সজীব আর রাজ বাল্যকাল থেকেই বন্ধু, মায়ের পেটের ভাই। কথা কাউকে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, শেষবারের মতো স্বামীর মুখটাও দেখতে পারেনি। দিন দিন তাদের ভালোবাসার ফসল বাচ্চাটা কথার গর্ভে বড় হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই কথা ভাবছে কি করবে, গর্ভের সন্তান নষ্ট করে ফেলবে। তা না হলে কি করে সমাজে মুখ দেখাবে? সমাজ থেকে তো বাবা মাকে বের করে দিবে। সজীবকে বিয়ে করার কথাও কেউ জানে না। বাচ্চা হলে সবাই জারদ সন্তান ডাকবে না। এটা কি ভাবছে? কথার এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে, হঠাৎ কিং কিং করে ফোনটা বাজছে। আননোন নাম্বার দেখে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলতেই উপাস থেকে, হ্যালো কথা, আমি রাজ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুনি? তোর সাথে কোনো কথা নেই। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যে নিজের বন্ধুকে খুন করতে পারে, তার সাথে আবার আমার দেখা করব?
কখনোই না। ও আচ্ছা, আপনি যে অন্তঃসত্ত্বা তা কি কেউ জানে? কি বলছো রাজ? তুমি কি করে জানো? হা হা হা। আচ্ছা, তোমার বাবা মাকে কি বলতে হবে আপনারা নানা নানি হতে যাচ্ছেন? আপনাদের বড় মেয়ে কথা মা হতে যাচ্ছে। রাজ, কোথায় দেখা করতে হবে বলো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই তো, কত ভালো মেয়ে, সবাইকে না জানিয়ে বিয়েটা করার সময় এই বুদ্ধিটা থাকলে আজকে এত কিছু হতো না। আচ্ছা, কাল বিকেলে আলিশান হোটেলে আসবে। ওকে, তবে তুমি ছাড়া কেউ যেন না জানে সজীবের সাথে আমার বিয়ে হয়েছে আর আমি অন্তঃসত্ত্বা। আচ্ছা, বিকেলে খাবার অর্ডার করে বসে আছি, হঠাৎ সেই চিরচেনা মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। উপরের দিকে তাকাতেই দেখি কথা, মনে হচ্ছে বাগানের একটা তাজা গোলাপ। বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে, কাজল কালো হরিণীর মতো চোখজোড়া করুণ দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। হঠাৎ কিসের জন্য ডেকেছো আমাকে? বসো বলছি। এবার বলো, কি চাও আমার কাছে? বেশি কিছু চাই না, তবে তোমাকে চাই। সেটা কোনোদিনই সম্ভব নয়। তুমি জানো আমি বিবাহিত আর আমি অন্তঃসত্ত্বা। তোমারই বন্ধু সজীবের সন্তান আমার গর্ভে। কাকে বন্ধু বলছি? তুমি তো আমার স্বামীর খনি। ও, আমার কোনো সমস্যা নেই, তোমার হাজার বিয়ে হলেও সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার সামনে দুটো রাস্তা, এক তোমার আত্মহত্যা, অন্যদিকে আমাকে বিয়ে করা। যদি আত্মহত্যা করো তাহলে তোমার মাঝে জন্ম নেওয়া নিষ্পাপ সন্তানটা মারা যাবে। লোকে তোমার বাবার দিকে আঙুল তুলবে, বলবে নষ্ট মেয়ের বাবা, পতিতা জন্ম দিয়েছিল তোমার বাবা। তুমি মরে গেলেও এই অপবাদ থেকে রেহাই পাবে না। আর তোমার ছোট বোন কি যেন নাম, ও সুমাইয়া ইসলাম তোবা, তোমার নামে এমন কথা শুনে ভাবছো তার বিয়ে হবে? কখনোই না। লোকে তোমাদের পরিবারকে থুতু দিবে, দেখা যাবে তোমার বাবা গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে। রাজ, প্লিজ চুপ করো। আমি আর এগুলো শুনতে পারছি না। ওকে, তাহলে শোনো, অপশন নাম্বার 2, আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে, আর কেউ তাকে জারজ বলবে না। আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে। এখন তোমার ইচ্ছা। বাবা মা আর আমার নয়নের মণি কলিজার টুকরো তোবার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কুরবানি দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে। ওকে, তাহলে শোনো, অপশন নাম্বার 2, আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে, আর কেউ তাকে জারজ সন্তান বলবে না। আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে। এখন তোমার ইচ্ছা। বাবা মা আর আমার নয়নের মণি কলিজার টুকরা তোবার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কোরবানি দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে। আমার শর্ত হচ্ছে, আমার উপর আমি না চাইলে স্বামীর অধিকার দেখাতে পারবেন না, আর কখনো আমার ইচ্ছে ব্যতীত আমাকে ছুঁয়ে দেখতেও পারবেন না। বলেন, শর্তে রাজি? তোমার সব শর্তে রাজি, কিন্তু আমারও শর্ত আছে। তোমার আবার কি শর্ত? হা হা, আমি তোমাকে অন্তঃসত্ত্বা থাকার পরও বিয়ে করছি, শুধু কি ভালোবাসি বলে? নিশ্চয়ই কারণ আছে। মানে কি বলছো তুমি? অন্য কোনো ধান্দা নেই তো? আচ্ছা, তোমার শর্ত বলো। আমার একটাই শর্ত, আমি যে খুন করেছি সজীবকে তা তুমি জানো, আর কেউ জানে না। আমি চাই তুমি ছাড়া পৃথিবীর আর কেউ যেন এ কথা না জানে। তোমার গর্ভের সন্তানের কসম করে বলো। রাজ, তুমি কি আমার শরীরটাকেই ভালোবাসতে, যার জন্য নিজের ভাইয়ের বন্ধুটাকে খুন করলে? তোমার এতই আমার শরীরের প্রতি লোভ, তাহলে সজীবকে না খুন করে আমাকে জোর করে ধর্ষণ করলেই তো পারতে। কথাটা বলে কথা কেঁদে দিল। আমার শর্তে রাজি কিনা? তোমার শর্তে রাজি। কথা মনে মনে ভাবছে, রাজ যেমন করে তার স্বামীকে তার জীবন থেকে সরিয়ে ফেলেছে, তেমনি রাজকেও কথা খুন করে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে। তাই গর্ভের সন্তানের কসম করে বলল, সজীবকে খুন করার কথা কাউকে বলবে না। কথা নিজের হাতে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে। ধন্যবাদ, তবে আমার আর একটি ছোট্ট শর্ত রয়েছে। হ্যাঁ বলো। তোমার ছোট্ট শর্ত হচ্ছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। আমার শরীরের কোথায় কোথায় তিল আছে কি রকম তা নিজের চোখে দেখবে। শরীরটাই তো চাও। আচ্ছা বলো, কখন কোথায় করবে? কি চাও? তুমি বিয়ে করতে চাইলা, তাও রাজি হয়ে গেলাম। আর কি চাও বলো? আপনি যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি না। আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য একটা না হাজারটা খুন করতে পারি। ভালোবাসা নামক পবিত্র শব্দটি তোমার মুখে মানায় না রাজ। আচ্ছা বাদ দাও, তোমার শর্ত বলো, কি এমন শর্ত? তোমার সব শর্তেই এখন আমি রাজি
হতে হবে, কেননা তা না হলে তুমি তো আমায় ব্ল্যাকমেইল করবে। তাহলে শোনো, আমি জানি তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মানবে না বিয়ের পর, কিন্তু তবুও আমার কোনো আফসোস নেই। কিন্তু আমি চাই না আমাদের জন্য মা বাবা কষ্ট পাক। তুমি আমার মা বাবা সবার সামনে স্ত্রীর অভিনয় করবে, কেমন? তোমার শর্তে রাজি। আমি এখন আসি। আচ্ছা যাও, বাবাকে তোমাদের বাসায় পাঠাবো বিয়ের কথা বলে। কথা বাসায় আসতে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে, বাবাকে রাগি রাগি দেখাচ্ছে। কোথায় গিয়েছিলে? ভয়ে ভয়ে বলল, বান্ধবীর বাসায়। আচ্ছা বাদ দে, তোর বিছানায় নিচে একটা প্রেসক্রিপশন পেলাম। তুই নাকি অন্তঃসত্ত্বা। কিভাবে পারলি আমাদের মুখে চুনকালি দিতে? আমাদেরকে বলতে পারতি তোর কাউকে পছন্দ, কিংবা তোর ছোট বোনকেও বলতে পারতি, দিয়ে দিতাম। তোমার মা নষ্টা মেয়েকে বলো আমার বড় মেয়ের কথা মারা গিয়েছে, আর কোনো দোষ চরিত্রা মেয়ের জায়গা হবে না আমার বাসাতে। এটা বলে বের হয়ে গেল। কথা তার বাবার মুখে এসব শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। কথা কেমনে বলবে কথা নষ্টা না তার গর্ভে বৈধ সন্তান? কিন্তু সজীব তো মারা গিয়েছে, কেমনে বিশ্বাস করাবে সজীবকে ভালোবেসে বিয়ে করে? আর সজীবের সন্তানই কথার পেটে। একবারও আমাদের কথা ভাবলি না? মা বিশ্বাস করো, তোমরা যা ভাবছো তা আমি না। যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কথা তার মায়ের কথা শুনে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, কি এমন অপরাধ করেছি আমি, যার কারণে আমাকে এমন শাস্তি দিচ্ছ? আমি আর বাঁচতে চাই না। আল্লাহ, সুইসাইড করা পাপ, তবু এছাড়া আর কোনো উপায় নেই। একথা বলে ব্লেড দিয়ে হাতের শিরা কাটতে যাবে তখনই ক্রিং ক্রিং করে মোবাইলটা বাজতে লাগলো। বিরক্তি নিয়ে ফোনটা তুলতেই হাই সুইটার, কেমন আছো? কথা কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। আজকে এই রাজের জন্যই কথার এই পরিস্থিতি। মনে হচ্ছে খুনিটাকে খুন করতে কথা। আমার সুইটার কাঁদছে কেন? বাবা জেনে গিয়েছে আমি অন্তঃসত্ত্বা, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। কি করব বলো, বাবাকে কি বলবো? তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সব বলবো। তুমি বিয়ের জন্য রেডি হও। বলে ফোন কেটে দিল রাজ। রিও, মা কোথায় রে? রান্নাঘরে আছে। হঠাৎ মাকে কেন ভাইয়া? দরকার আছে, তুই যা এখন। মার কাছে গিয়ে সব খুলে বললাম। মা বলল। বলে আবারও রান্নাঘরে চলে গেল। রাতে খাবার পর বাবার রুমে ডেকে পাঠায়। খুব ভয় পাচ্ছি, কি যে বলবে ভাবতে পারছি না। ভয়ে ভয়ে বাবার সামনে যেতেই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিতেই কলিজাটা কেঁপে উঠল। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। হঠাৎ তুই এমন একটা কাজ করবি কখনো ভাবতেও পারিনি। তোর পছন্দ আগেই বলতে পারতি, তাই বলে এই কাজ। ছি, তোকে নিজের ছেলে ভাবতে কষ্ট করছে আমার। বাবা ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি। মেয়ের বাসার ঠিকানা দে হারামজাদা। ভুল যেহেতু করেছিস, আমাদের রক্ত এখন ওই মেয়ের পেটে। বাবা এত সহজে মেনে নিবে ভাবতে পারিনি। বাবার সাথে কথা বললে কথার বাবা এসব শুনে আর না করতে পারিনি। ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। সরি, আমি স্বপ্নে ওইসব দেখে তোমাকে থাপ্পড় দিয়েছি, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। মনে মনে ভাবছি চর মেরে আবার ঢং। কি কিছু বলছো না যে, আর বিড়বিড় করে কি বলো? না ঠিক আছে, কোনো ব্যাপার না। ধন্যবাদ। যাও, 3টা বাজে, ঘুমিয়ে পড়ো। রাত সোফায় চলে গেলে কথা শুয়ে শুয়ে ভাবতে লাগলো। যাক, স্বপ্নের ঘরে হলেও খুনিটাকে থাপ্পড় দিতে পেরেছি। এদিকে সোফায় শুয়ে শুয়ে ভাবছি বাসর রাতে বউয়ের বুকে ঘুমাবো। পুরা কপাল আমার, সোফাতে ঘুমাতে হচ্ছে এখন। হায় রে, ভালোবাসা বানালে খুনি আমায়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায়। সকাল হতেই দরজায় কে যেন সমানে নক করছে। অনেক বিরক্তি নিয়ে দরজা খুলতেই দেখি নুসরাত। এতদিন পর নুসরাতকে দেখতে পাবো কল্পনাতেও ভাবতে পারিনি। হঠাৎ নুসরাত আমাকে ধাক্কা দিয়ে সোফাতে ফেলে দিয়ে বলতে লাগলো, তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস অন্য একটা মেয়েকে। তোর সাথে 8 বছরের সম্পর্ক কি মিথ্যা ছিল? তুই না আমাকে প্রমিস করেছিস? এই তোর প্রমিস। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ রাজ। কি বলছিস নুসরাত? তোর এখন এসব বলার সময়? পিছনের দিকে তাকাতেই দেখি কথা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কেন, কখন বলবো আমাকে ঠকিয়েছিস তুই? তুই একটা প্রতারক। এইটা তোর কাছ থেকে কখনো আশা করিনি।
বাহ, মেয়েটা তো আমার চেয়েও সুন্দর। ইচ্ছে করছে তোকে খুন করে জেলে যাই এখন। নুসরাত, একটিবার আমার কথাগুলো শোনো, তারপর তুই যা বলবি তাই মেনে নিব। ছি, তোর সাথে, তোর মতো বেইমানের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি এই বিয়ে মানি না। হঠাৎ কথা নুসরাতের মুখে এমন কথা শুনে জোরে আমার গালে চড় বসিয়ে দিল। আমি ভাবতে পারিনি কথা আমাকে চড় দিবে। মাথাটা নিচু করে ফেললাম। এদিকে কথার এমন ব্যবহারে নুসরাতও চুপ হয়ে গেল। নুসরাত এমনটি হবে আশা করেনি। ভাবি, এই কি করলেন? রাজকে চড় মারলেন? আপনি রাজকে চড় মারতে পারলেন? চড় মারতে আপনার একটুও হাত কাঁপলো না? আপনারা না ভালোবেসে বিয়ে করেছেন? আমার তো ভাবতেই লজ্জা করছে, এই আপনার বিশ্বাস? আপনি চুপ করেন। আপনার সাথে সম্পর্ক, তাহলে আমার জীবনটা নষ্ট করলো কেন বিয়ে করে? ছি রাজ, ভাবছিলাম তুমি আমাকে ভালোবেসে এসব করেছো। আসলে তোমার মতো ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। লজ্জা করে না সহজ সরল একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলে বিয়ে করার? কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। যাকে এত ভালোবাসলাম, অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও বিয়ে করলাম, কিন্তু কিন্তু কখনো সে আমার ভালোবাসাটা বুঝলো না, শুধু ভুলটাই বুঝে গেল। এসব ভাবছি আর নুসরাতের দিকে চেয়ে আছি। নুসরাত কেমন জানি অসহায়ের মতো চেয়ে আছে আমার দিকে। ভাবি, আপনার কোথাও কিছু ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি। ভুল হয়েছে তখন না জেনে দুশ্চরিত্রটাকে বিয়ে করা। ভাবি স্টপ, অনেক হয়েছে। আর না। কাকে আপনি দুশ্চরিত্র বলছেন? রাজকে? শোনেন তাহলে, রাজ আর আমি সেই ছোটবেলা থেকে বন্ধু। এমন কোনো জিনিস নেই যে আমরা শেয়ার করিনি। রাজ আমার সবচেয়ে ভালো বন্ধু। ভেবেছিলাম তার বিয়েতে খুব আনন্দ করব, কিন্তু হারামিটা হুটহাট করে বিয়ে করে নিয়েছে। একমাত্র বন্ধু তো, তাই ওর বিয়ের কথা না জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হারামিটার সাথে আর কোনোদিনও দেখাই করব না, কিন্তু পারলাম না, তাই তোমাদের দেখতে এসে পড়লাম। আমি আগে যদি জানতাম পরিস্থিতি এমন হবে, তাহলে কখনই আসতাম না। ভাবি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 3 বছরের সম্পর্কের ইতি শেষ হবে আগামী শুক্রবারে। আমার আর জিহাদির বিয়ের দাওয়াত দিতে এসেছিলাম। সরি রাজ, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও। নুসরাত আপু, আমি না বুঝে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কিছু নেই আপু, তবে একটা কথা, ভালোবাসার মানুষের উপরে সবসময় বিশ্বাস রাখবেন। আর এই আমাদের বিয়ের কার্ড, তোমরা দুজন অবশ্যই আসবে, নইলে আমি বিয়ে করব না। আর আঙ্কেল আন্টি আর রিওকেও বলে দিয়েছি, তারাও যাবে। আপু, অবশ্যই যাব। রাজ, দোস্ত তাহলে আসি, দেখা হবে আবার। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। নুসরাত চলে গেলে সোফায় এসে বসে পড়লাম। রাজ, তোমাকে চট দেওয়া ঠিক হয়নি, ক্ষমা করে দিও আমায়। না, ঠিক আছে, তোমার জায়গায় অন্য কেউ হলেও তাই করতো। ভাইয়া ভাবি তোমরা কোথায়? ফ্রেশ হয়ে নিচে আসো, দেখো কে আসছে। এদিকে অনিচ্ছা সত্ত্বেও কথা আমার হাত ধরে নিচে নামালো। কথায় ছোঁয়াতে মনে হচ্ছে এক অজানা জাদু আছে। মনটা কেমন কেমন করছে, মনে হচ্ছে মনে কেউ হাতুড়ি পিটাচ্ছে। নিচে নেমেই দেখি সব আত্মীয় স্বজনরা বসে আছে। সবাই বলে, বলি করেছে, রাজার কথাকে খুব সুন্দর মানিয়েছে। সবার সাথে কথা বলছি, হঠাৎ পাশ থেকে এক আত্মীয় আর এক আত্মীয়কে বলছে, জানিস রাজ্যের বউয়ের পেটে জানিস রাজের বউয়ের চরিত্র ভালো না, বিয়ের আগেই পেট বানিয়েছে, তাই তাড়াহুড়ো করেই বিয়ে করিয়ে নিচ্ছে। পাশের আত্মীয় বলছে, এর জন্যই মানুষ বলে সুন্দরের মাঝেই গলদ থাকে। মহিলাদের কথা শুনে রাগে শরীরটা গজগজ করছে, তাই সহ্য না করতে পেরে বলেই ফেললাম, আপনাদের কোনো সমস্যা, যান এখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আপনাদের কাণ্ডজ্ঞান নেই। কথা আমার স্ত্রী, আর যা করেছি তা ভালোবেসে। আমরা কোনো অন্যায় করিনি। রুমের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পিছন দিকে তাকাতেই দেখি কথা দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বাবা, এসব লোক যেন আমাদের বাসায় না আসে। এই বলে কথাকে হাতে ধরে টানতে টানতে উপরে নিয়ে গেলাম। সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। কথা কেমন জানি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রুমে যেতেই ঠাস ঠাস করে চট দিয়ে বলতে লাগলো, আজ তোর মতো খুনের জন্য সবাই আমার গর্ভের সন্তানকে নিয়ে আজে বাজে কথা বলছে। তুই যদি আমার স্বামীকে খুন না করতি, তাহলে কেউ আমার গর্ভের সন্তান নিয়ে কথা বলতে পারতো না। কি দোষ করেছিলাম আমরা?
আজ সবার সামনে মহিলাগুলো আমার চরিত্র নিয়ে কথা বলছে। মনে হচ্ছে তোকে খুন করে নিজে মরে যাই। কথাগুলো বলে বিছানায় শুয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। এদিকে কথায় মুখে এমন কথা শুনে চোখের পানি আর বাধা মানছে না। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি সে কিনা আর কিছু ভাবতে পারছে না। বিকেলে কথার মা বাবা আমাকে নিতে আসে, সাথে কথার ছোট বোন তোবাও আসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি কথা আর তোবা বসে আছি। হঠাৎ তোবা বলে উঠল, আপু, তোর জামাইয়ের চরিত্র ভালো না। তোবার এমন কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। মেয়ে এটা কি বলছে? এই যে শালিকা, তুমি জানো না শালি মানে অর্ধেক বউ? তবু আমি তোমার সাথে কিছু করিনি। অর্ধেক বউ বললেই হলো? আপু, তোমার বরকে চুপ করতে বলবা? লুচ্চু একটা। কথা তোমার মুখে এমন কথা শুনে কেমন জানি রাগী লোক নিয়ে তাকালো। মনে মনে বলছি, আল্লাহ, কি এমন মেয়েকে বিয়ে করলাম? মেয়েও যেমন, মেয়ের বোনটাও তেমন ডেভিলের হাড্ডি। তুবা কি করেছে তোর দুলাভাই? আপু, তোর বরটা আমাকে, না, আমার লজ্জা করছে, বলতে পারবো না। কি এমন কথা বলা যাবে না? বল বলছি। আপু, তোর বরটা কেমন করে যেন তাকায়, আমার ভয় করে। জানিস না আপু, আমি ছোট মানুষ। আমার বোন ছোটই। জানিস আপু, তোর বরটা কেমন করে তাকায় আর আমাকে চোখ ইশারা দিয়ে দেখাচ্ছে। আমি তোমাকে যাই একটু ভালো ভাবতাম, কিন্তু তাও কিছু মনে করিনি। এখন আমার ছোট বোনের দিকে নজর দিয়েছে লুচুর হাড্ডি। বলেই রাগে গজগজ করে চলে গেল বেডরুমে। আল্লাহ, এত বড় অপবাদ শোনার আগে ওঠাই নিলে না কেন আমায়? দুলাভাই, কেমন দিলাম? এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট গিফট। আমার সাথে কথা বলেন না, আমি কি দেখতে খারাপ? রাতে বুঝবেন কত ধানে কত চাল। এই বলে তুবা চলে গেল। রাজ, তোমার পায়ে পড়ি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। কিচ্ছু বলিনি, কিন্তু আমার ছোট বোনটার কোনো ক্ষতি করো না। কথার দিকে না তাকিয়ে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহ কোন খেলায় ফেললে আমাকে। দুপুরে ফ্রেশ হতে যাওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতেই যা দেখলাম তাতে আর চেয়ে থাকতে পারলাম না। চোখটা বন্ধ করার আগেই কথার চিল্লানিতে হাত দিয়ে কান দুটি ধরে ফেললাম। লুচ্চা, তুই আমার সব দেখে নিয়েছিস। তুই এত খারাপ। জানিস আমি শাওয়ার নিচ্ছি। আমি কিছু দেখিনি, তুমি ভুল ভাবছো। ও তাই বুঝি, তখন কিছু দেখোনি। আচ্ছা এখন দেখো। এই কথা বলে টাওয়েলটা খুলে দিতেই আমি পিছনের দিকে ঘুরে গেলাম। লুচ্চামি করস তখন মনে থাকে না? এখন অন্যদিকে তাকিয়ে আছিস কেন? সব দেখ, খুলে দিয়েছি, দেখ। তাও তোর লুচ্চামি বন্ধ কর। মিস কথা, আপনি আমার স্ত্রী। আমি ইচ্ছা করলে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারি, কিন্তু না, আপনি মন থেকে যে পর্যন্ত না চাইবেন ততদিন আপনার ওইসব দেখা তো দূরের কথা, ইচ্ছাকৃতভাবে আপনাকে ছুঁয়েও দেখব না। চোরের মুখে রাম নাম। আর হ্যাঁ, টাওয়েলটা পরে নাও, তোমার সব দেখা যায়। এই বলে বের হয়ে এসে পড়লাম। রাজের কথা শুনে কথার হুঁশ ফিরে তাকিয়ে দেখে টাওয়েল নিচে পড়ে আছে। তাড়াহুড়ো করে টাওয়েলটা পরে বাথরুমে বসে পড়ে। মনে মনে ভাবতে লাগলো, আসলে কি খুনিটা আমার সব দেখে নিয়েছে? কথা ওয়াশরুম থেকে বের হয়ে আর আমার দিকে তাকায়নি। ভেজা চুলে খুব সুন্দর দেখাচ্ছে কথাকে। মনে হচ্ছে কথার খোপায় একটা বকুল ফুল গুজে দেই। দুলাভাই, রেডি হন। আপু, রেডি হও, বাসায় যাবো। মা রেডি হতে বললো তোমাদের। এদিকে শ্বশুর বাড়িতে দিনগুলি ভালোই কাটছিল। এইভাবে কয়েকদিন চলে যায়। কথা রান্না করছে, কথার মা বাবা তার নানা বাড়িতে গিয়েছে। হঠাৎ কথা তার বেডরুম থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। দৌড়ে রুমের কাছে যেতেই দেখে রুমের দরজা বন্ধ। ভেতর থেকে তোবা বলছে, ছেড়ে দেন আমাকে, প্লিজ। কাছে আসবেন না, প্লিজ। আর এক পা আমার সামনে আসবেন না। কি করছেন আপনি? আপু, কোথায় তুমি? বাঁচাও, এই লুচুটা আমাকে। এদিকে কথায় বুঝতে বাকি রইলে রাজ তার ছোট্ট বোন তোবাকে ছি ভাবতেই পারছেন আর কিছু। কথা জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, রাজ প্লিজ, আমার বোনটাকে ছেড়ে দাও। ভেতর থেকে তোবার আর্তনাদ। আপু, বাঁচাও আমাকে। এই লুচ্চাটা আমার সর্বনাশ করে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ক্ষতি করো না। তোরা চুপ করবি? কি বলছো? কেউ শুনলে কি ভাববে? তোবা চুপ করবে? কি বলছো? কেউ শুনলে কি ভাববে? প্লিজ, এসব করে না, তোমার আপু কি ভাববে? এদিকে তোবা তার জামা ছিঁড়ে ফেলতেছে।
বুকের ওড়না মাটিতে ফেলে দিয়ে জড়িয়ে ধরল রাজকে। তোবা কি করছে এসব? তোবা আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি যা করছি ঠিক করছি। তোমাকে আমি ভালোবাসি, তুমি সেটা জানতে, কিন্তু বিয়ে করলে আমার বড় বোনকে। আমার মাঝে কি নেই যে যা আপুর মাঝে আছে? শোনো রাজ, আমাকে কাঁদিয়ে তুমি সুখে সংসার করবে, তা কি করে হয়? ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলাম, তোমার লজ্জা করে না বোনের সংসারে অশান্তি সৃষ্টি করতে? আর হ্যাঁ, তুমি জানো না ভালোবাসা কখনো একতরফা হয় না, দুজনকে ভালোবাসতে হয়। ছি, লজ্জা করে না তোমার নিজের বোনের স্বামীর সাথে এমন করতে? আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে ভালোবাসি, যাকে আমি পাবো না তাকে অন্য কেউ পাবে না। ভালোবাসায় লজ্জা থাকতে নেই। তোমাকে যেদিন প্রথম সজীব ভাইয়ের সাথে দেখি সেই দিনই ভালোবেসে ফেলি। তারপর তোমাকে কতবার ভালোবাসার কথা বলেছি, তুমি না করে দিয়েছ। আর বিয়ে করলে শেষ আমার বোনকে আমি কেমনে মেনে নিব বলতে পারো? প্লিজ, আমার সংসারটা ভেঙে যাবে, প্লিজ ছেড়ে দাও আমাকে। এদিকে তোবা দৌড়ে গিয়ে দরজা খুলেই কথাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু আমাকে বাঁচাও, তোমার বর আমার সাথে। আপু, আমি আর কিচ্ছু বলতে পারবো না। তোবা কি বলছো এসব? আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ মিথ্যা অপবাদ দিও না আমায়। কথা চেয়ে দেখে আমার পায়ের সামনে তোমার ওড়না পড়ে আছে, তোমার জামা ছেঁড়া। রাজ, তুমি এতটা দুশ্চরিত্র তা কোনোদিনই ভাবতে পারিনি। কথা প্লিজ বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা ভুল ভাবছো। তোবা আমাকে ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য এমন করছে। আপু তুমি জানো না, আমার প্রেম ভালোবাসা পছন্দ করি না। আর আমি তো তোমার সাথে সব শেয়ার করি। তোবা প্লিজ, আল্লাহর দোহাই লাগে আর একটা মিথ্যাও বলো না। আপু, তোর বর আমাকে ভালোবাসার কথা বলে, জোর করে কিস করেছে। আপু আমাকে বাঁচাও, অসভ্যটা আমাকে ওইসব করতে চেয়েছিল। কথাগুলো বলেই কথাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তোবা। বোনটা না ভালো, কাঁদিস না প্লিজ। আমার সোনা বোন, তোর কেউ কিছু করতে পারবে না। তোর বোনটা কি মারা গেছে? তোবা এমন কথা বলতে তোমার মুখে আটকায় না? একটা মেয়ের সতীত্বটাই সব, আর তুমি নিজে ছি কেন করছো এসব? প্লিজ আর কোনো অভিনয় করো না তোবা। ঠাস ঠাস চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোর লজ্জা করে না? তোকে আমার ভালো করে চেনা আছে, যে আমাকে পাওয়ার জন্য নিজের বন্ধুকে পর্যন্ত থেমে গিয়ে আবারও বলতে লাগলো, তোর শার্টে এখনো লিপস্টিকের দাগ লেগে আছে, কেমনে মিথ্যা বলিস? কথার চর খেয়ে মাথাটা নিচু করে আছি, চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। মনে মনে বলছি, আল্লাহ তুমি তো জানো সত্যিটা। জানি পৃথিবীর সবাই বিশ্বাস করবে আমি দুশ্চরিত্র, কিন্তু সবাই যা না দেখে তা তো তুমি দেখো। আল্লাহ তুমি তো জানো, কথা অন্তঃসত্ত্বা থাকার পরও তার সন্তানের পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য তাকে বিয়ে করি, সবই তুমি জানো। আল্লাহ আমি পারছি না, আর তোমার কাছে নিয়ে নাও। কাউকে এত ভালোবাসার পরও কেউ আমাকে এক বিন্দু বিশ্বাস করে না। তোবা, বাবা মা আসলে কিছু বলিস না। আর তুই লুচ্চা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা, তোর মুখটা দেখাও পাপ। প্লিজ দয়া করে আমাদের বাসা থেকে বের হয়ে যা, দুশ্চরিত্র লুচ্চা। কথা বিশ্বাস করো, আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। প্লিজ আমায় ভুল বোঝো না। চুপ, আর একটি কথাও না। লজ্জা করে না ওই মুখে ভালোবাসার কথা বলতে? আশা করি চলে যাবি তুই। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কথাদের বাড়ি থেকে বের হয়ে এসে পড়লাম। মা, কথা তার বাবার সাথে আসতে চাইলো, আমি আর না করিনি। মা, ভাইয়া পচা। আমার কিউট ভাবিটাকে ইচ্ছে করেই নিয়ে আসে নেই। ওর মুখ দেখে তাই বোঝা যাচ্ছে। ভাইয়া তুমি এত কেয়ারলেস কেন? নিজের কেয়ার তো করিও না, ভাবিরও না। তুমি জানো না ভাবি অন্তঃসত্ত্বা? কিছুদিন পর আমাদের ঘরের নতুন মেহমান আসবে। নতুন মেহমানের কথা শুনে বুকটা কেমন করে উঠলো। কথার গর্ভে আমার সন্তান না, তারপরে মনে হচ্ছে আমি বাবা। মনে পড়তেই মনটা ভরে যাচ্ছে, কিন্তু কথা তো আমায় ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে কখন যে চোখটা ভিজে যাচ্ছে আর কিছু ভাবতে পারছি না, তাই দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। রাত চলে যাওয়ার পর ভাবছে, রাজ আমার জীবনটা তো নষ্ট করেছে, এখন আমার বোনের জীবনটাও নষ্ট করে দিতে চাচ্ছে। আমার মৃত স্বামীর কসম, আমি আমার স্বামীর হত্যার বিচার করব। আমার রাজের বাসাতে যাওয়া উচিত। এদিকে কথা বাসা থেকে একা রওনা দিলে কথার মা কথার সাথে তোবাকে পাঠিয়ে দেয়, যাতে করে কথার সুবিধা হয়। কারণ কথার এখন একা একা চলা বিপজ্জনক। কথা তার মায়ের কথা আর ফেলতে পারে না। সন্ধেবেলা কথা আর তোবাকে তাদের বাবা পৌঁছে দিয়ে যায়। তোবা মনে মনে ভাবছে, এই,
কতদিন তাও রাজের কাছাকাছি থাকা যাবে? সন্ধেবেলা দরজা নক করা আওয়াজে দরজা খুলতে দেখে কথা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে তাকাতেই তোবা চোখ মারে। মনে মনে বলছি, আল্লাহ, এই বিপদটা আবার এখানে কেন? দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি না বলেছিলে আসবে না? মেয়েরা স্বামীর বাড়ি আসে বউ সেজে, বের হয় লাশ হয়ে। তোমাকে চাইলেই ছেড়ে যেতে পারবো না। সত্যি? কথা মনে মনে ভাবছে। আমি এসেছি আমার স্বামীর খুনির প্রতিশোধ নিতে, আমার বোনের সতীত্বের দাম নিতে। কি হলো, কি ভাবছো? না, কিছু না। রাতের খাওয়ার পর কথা রাজকে বলল, রাজ তোমাকে চট দেওয়ার জন্য সরি। আর হ্যাঁ, তোমার সাথে অমনটি করা তোমার ঠিক হয়নি। আশা করি পরবর্তীতে এমন কিছু আর দেখতে না হয়। তোমাকে একটু ভালো মনে করতাম, তা আজ শেষ করে দিলে। কথা বিশ্বাস করো, তুমি এখনো আমাকে ভুল বুঝছো। আচ্ছা ঘুমাও, কথা বললেই কথা বাড়ে। কথার মনে হচ্ছে রাজের রক্ত দিয়ে গোসল করে, কিন্তু না, এখন না। রাতে রাজ ঘুমিয়ে গেলে কথা রাজের কপালে আলতো করে চুমু দেয়। রাজ সজাগ পেয়ে যায়, রাজু কথাকে শক্ত করে জড়িয়ে ধরে। কথা রাজের গলার নিচে কিস করতে লাগলো, রাজও কিস করতে লাগলো। কথার গরম নিঃশ্বাস পড়ছে রাজের মুখের ওপর। এক পর্যায়ে দুজন দুজনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনে হচ্ছে এক অজানা ভালোবাসার সাগরে হারিয়ে যাচ্ছে। রাজ আজ অনেক খুশি, কথা তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। হঠাৎ কথা ছুরি রাজের বুকে চালিয়ে দিল। বুক ছিঁড়ে ফেলকি দিয়ে রক্ত পড়ছে। কথা রাজের মুখটা চেপে ধরেছে। রাজের রক্ত গড়িয়ে বিছানা ভেসে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এই দিনটির জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আজ আমি স্বামী হত্যার প্রতিশোধ নিলাম। হঠাৎ রাজের মা এসে বলল, এ কি করলে মা? আমার বুক খালি করলে? কি অপরাধ করেছিল আমার ছেলে? তুমি একটা খুনি। নিজের স্বামীকে খুন করতে তোমার হাতে একটিবারের জন্য কাঁপলো না? টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা পড়তেই কথার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুঝতে বাকি হয় না কথা দুঃস্বপ্ন দেখছে। গ্লাসটা বেড়ালে ফেলে দিয়ে দৌড় দিয়েছে। গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেছে, ঠিক যেমনটা কথার হৃদয়টা রাজ টুকরা টুকরা করে দিয়েছে। তার ভালোবাসার মানুষটাকে, তার স্বামীটাকে নির্মম ভাবে খুন করে। কথা চেয়ে দেখ, রাজ সোফায় ঘুমাচ্ছে। পূর্ণিমা চাঁদের আবছা আলো রাজের মুখে এসে পড়ছে। ঘুমালে যে একটা খুনিকেও এতটা মায়াবী নিষ্পাপ লাগে তা হয়তো রাজকে না দেখলে বিশ্বাস হতো না। কথা মনে মনে ভাবছে যেভাবেই হোক তার স্বামী হত্যার প্রতিশোধ নিবে, তবে স্বপ্নে যেভাবে দেখছে সেভাবে নয়। যেমন ভাবে রাজ তার স্বামীকে খুন করেছে ঠিক সেভাবেই খুন করবে। এসব ভাবতে ভাবতে কথা ঘুমিয়ে যায়। সকাল ভাবি, ওই ভাবি কি করো? কেন, দেখতেই তো পারছো। ভাবি, মা বললো তোমাকে রান্না না করতে। কেন, আমি রান্না করলে সমস্যা? ভাবি, তুমি না অন্তঃসত্ত্বা, তাই এই সময় কাজ করতে হয় না। জানো, মা বাবা তো বাচ্চা কি হবে, কার মতো হবে তা ঠিক করা নিয়ে মহা ব্যস্ত। ও, তাই বুঝি। তাই। জানো ভাবি, ভাইয়া তোমাকে কাজ করতে নিষেধ করেছে। ভাবি ভাইয়া অনেক খুশি আজকাল। তাই বুঝি, তা কিসের জন্য? ভাইয়া বাবা হচ্ছে, তাই এত খুশি। জানো ভাবি, ভাইয়া কি বলে? কি বলে তোমার ভাইয়া? ভাইয়া বলেছে তার যদি একটা মেয়ে হয় ঠিক তোমার মতো, তাহলে আমাকে ল্যাপটপ গিফট করবে। আমি তো দিন গুনছি, কবে তোমার একটা মেয়ে হবে, কবে আমি ল্যাপটপ পাবো। ভাবি, 5 মাসে বাচ্চা হয় না? যা পাগলি মেয়ে, 5 মাসে কি বেবি হয়? তবে ভাবি, তুমি অনেক লাকি। ভাইয়া তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তোমার জন্য কত চিঠি লিখেছে, যদিও তা আমি লুকিয়ে লুকিয়ে পড়েছি। হঠাৎ রিওকে তার মা ডাক দিলে রিও চলে যায়। কথা মনে মনে ভাবছে, আচ্ছা এ কেমন ভালোবাসা, যা বন্ধুকে খুন করে তার বউকে বিয়ে করা। এসব ভাবতে ভাবতে কথা রান্নাঘরেই বসে পড়ে। চোখের সামনে সজীবের সেই রক্তমাখা নির্থর চেহারাটা ভেসে উঠছে। কথা এখনো সজীবের সেই স্পর্শগুলো ফিল করতে পারে। এদিকে অফিস থেকে ফেরার পথে বকুল ফুলের মালা দেখে ভালো লেগে যায়। ফুলগুলো কথার খোপাতে খুব সুন্দর মানাবে। রাতে ফুলগুলো নিয়ে বাসায় আসলাম, সাথে জামদানি শাড়ি। কথা কোথায় রেডিও? ভাইয়া, ভাবি তো রুমে। এই নিয়ে তোর চকলেট।
কথাকে চকলেটগুলো দিয়ে রুমে এসে দেখি রুমের লাইট অফ করা। সন্ধ্যা রাতে লাইট অফ, ব্যাপার তো কিছু বুঝতেছি না। কথা কোথায় তুমি? সন্ধ্যা রাতে রুমের লাইট অফ কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই কে যেন জড়িয়ে ধরে আমার ঠোঁটটাকে তার দখলে নিয়ে নিয়েছে। জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে রুমের লাইটটা অন করতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। তুমি আর কি চাও আমার কাছে? বেশি কিছু না, সামান্য ভালোবাসা। দিবে কি আমায়? তোবা ভুলে যেও না, আমি তোমার আপন বোনের স্বামী। তাই যা ভাবছো তা বলা তো দূরের কথা, মুখে আনাও পাপ। আমার কোনো বোন নেই। আমি তোমায় ভালোবাসি। আমি একটি রাতেও ঘুমাতে পারিনি। প্রতিটা স্বপ্নে তুমি আমার। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছো? পাগল হয়ে গেলে? সামান্য ভালোবাসার জন্য নিজের আপন বোনকে অস্বীকার করছো? আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি আমার বোনকে খুনও করতে পারি। ঠাস ঠাস। কি বললে? তুমি কি ভাবছো তোমার বোনকে খুন করলে আমাকে পাবে? আরে যে মায়ের পেটের বোনকে ভালোবাসতে পারে না সে কেমন করে আমাকে ভালোবাসবে? লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? কেমনে বলো এসব? তোমার বোনের গর্ভে আরেকটি জীবন তিলে তিলে বড় হচ্ছে। কি করব? তোমায় যে বড্ড বেশি ভালোবাসি। আরো থাপ্পড় দাও না। না করব না, তবুও দূরে সরিয়ে দিও না। তোবা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না জানো। আকাশ মাটিকে ভালোবাসে, তবুও কোনোদিন তারা এক হতে পারে না। যদি আমার সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। রাজ, তুমি হয়তো মন একবার কাউকে ভালোবাসলে অন্য কাউকে পরের বার ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। আচ্ছা, আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আপন করেই নেব। কথাটা বলেই তোবা চলে গেল। এদিকে সোফাতে বসে আছি, কথা রুমে আসতেই ফ্লোরে পড়ে থাকে। গ্লিসারিনের উপর পা পড়তে স্লিপ কেটে পড়ে যাওয়ার আগে কথাকে ধরে ফেলি। নিজের অনিচ্ছা সত্ত্বেও হাত গিয়ে কথার নাভি স্পর্শ করে। কথা কেমন জানি কেঁপে ওঠে। মনে হচ্ছে এভাবে যদি সারা জীবন ধরে থাকতে পারতাম। ঠাস ঠাস। তোর কিভাবে সাহস হয় আমার ওই জায়গায় ধরতে? তুমি ভুল বুঝছো, আমি ইচ্ছা করে করিনি। যে নিজের বন্ধুকে খুন করে বন্ধুর অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করে, আমি কিভাবে তার কথা বিশ্বাস করব? তুই কি মনে করিস তুই বকুল ফুল এনে দিবি তোর প্রেমে পড়ে যাব? ভালোবাসতে বকুল ফুলের প্রয়োজন হয় না, হয় একটি সুন্দর মনের, যা তোর নেই। তোর ফুল কখনোই খোপায় মানায় না। কথাটা বলে তোবা চলে গেল। এই বলে ফুলগুলো পায়ের নিচে ফেলে পিষে ফেললো। কথার মুখে এমন কথাগুলো নিজের অজান্তেই চোখের জল এসে গেল। চোখের পানি শার্টের হাতা দিয়ে মুছে বলতে লাগলাম, জানি কথা তোমাকে ভাবে ধরার কোনো ইচ্ছে ছিল না। কি করব? তোমার মাঝে যে আমার সন্তানটা তিলে তিলে বড় হচ্ছে, যদি পড়ে গিয়ে তার কোনো ক্ষতি হতো তাহলে মনকে কি বলে সান্ত্বনা দিতাম? ক্ষমা করে দিও। আমি জানি তোমার ওই জায়গায় স্পর্শ করা ঠিক হয়নি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আরে এত দরদ থাকলে আমার সন্তানের বাবাকে খুন করতে তোর হাত কাঁপতো। আমার গর্ভে যে সন্তান আছে তার বাবাও আমি, মাও আমি। ভুল করেও আমার সন্তানের বাবা বলবি না। আমি চাই না আমার সন্তান তার বাবার খুনিকে বাবা ডাকুক। একটা বালিশ নিয়ে চলে গেলাম সোফাতে। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কলেজের সেই দিনগুলি। আজ সজীবকে অনেক মিস করছি, কিন্তু কথা না থাকলে আজ হয়তো সজীব বেঁচে থাকতো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনেই নাই। পরের দিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ তোবার ফোন। হ্যালো দুলা ভাই, আপনি বাসায় আসবেন? দরকার ছিল। এদিকে তোবার মুখে দুলাভাই ডাকটা শুনে নিজের অজান্তেই ভালো লাগা কাজ করছে। কেন শালিকা, কি এমন দরকার? ও দুলা ভাই, আপু আসতে বললো, এখনই আসো। সত্যি কি আসতে বলছে? দুলা ভাই, তুবা মিথ্যা বলে না। ওকে, আমি আসতেছি বলে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় দেখি কথার আমার দেয়া শাড়িটা পরে আছে। আমার দেয়া শাড়িটা পরাতে আজ অনেক খুশি লাগছে। হঠাৎ কথা এক গ্লাস শরবত বাড়িয়ে দিল। আমি খেয়ে নিলাম। হাজার হলেও কথা দিয়েছে। মাথাটা কেমন জানি ঘুরতেছে, চোখে রাজ্যের ঘুম চলে আসছে। চোখ তুলে তাকাতে পারছি না। কথা, তুমি আমাকে কি খাওয়ালে? আপু আঙ্কেল আন্টির সাথে মার্কেটে গিয়েছে।
কথাটা বলে ঘুমটাটা খুলতেই দেখি তোবা। তোবা কি খাওয়ালে আমায়? সুইট হার্ট, কিছুই করিনি। শরবতে স্লিপিং পিল মেশানো ছিল। চিন্তা করো না, 3 ঘন্টা পরে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙতেই দেখি সন্ধ্যা 6টা। সবকিছু মনে হচ্ছে স্বপ্ন, তোবাকেও দেখছি না। তারপর ফ্রেশ হয়ে রাতে খেয়ে আগের মতোই সোফাতে শুয়ে পড়লাম। এদিকে 2 দিন পর দেখি কথা আর তোবা বসে আছে। কি শালিকা, 2 দিন তো তোমাকে দেখাই যায় না। ও, 2 দিন মিস করছো তাই তো? ছি, তুই এতটা খারাপ কল্পনাতীত। কেন আমাকে বিয়ে করেছিস? কি বলছো? কিছুই তো বুঝছি না। আমার জীবনটা নষ্ট করেও তোর স্বাদ মেটে নাই। এখন আমার বোনের জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। প্লিজ, আমি কি করছি বলবে তো? হুম, দেখো তাহলে। এই জন্যই তো বলি, জামদানি শাড়ি কিসের জন্য এনেছো? এই বলে কয়েকটা ফটো এগিয়ে দিল। পিকটাতে দেখা যাচ্ছে তোবার কাপড় সম্পূর্ণ খোলা। আমি তোবার বুকের উপর শুয়ে আছি। তোবা কাঁদছে। ফটোটা দেখে বুঝতে বাকি হলো না তোবা শরবত খাইয়ে এসব করেছে। ঠাস ঠাস, ছি, তোর লজ্জা করে না মিথ্যা বলতে? তুমি জানতে আমি মার্কেটে যাব, এই সুযোগে আমার বোনটাকে ভাবতে পারছি না কিছু। মনে হচ্ছে সুইসাইড করি, তোর কাছ থেকে মুক্তি পাই। আমার জীবনটাকে তো নষ্ট করেছিস, এখন আমার বোনের সর্বনাশ করার জন্য পেছনে লেগে আছিস। খুব ইচ্ছে ছিল গর্ভের সন্তানটাকে পৃথিবীর আলো দেখাবো, কিন্তু না, তোকে মুক্তি দিয়ে যাচ্ছি। কথাটা বলে ফল কাটা ছুরি পেটের মাঝে চোখ বন্ধ করে চালিয়ে দিল। ফিরকি দিয়ে রক্ত বের হচ্ছে। কথা চোখ বন্ধ করে ফেললো, কিন্তু না, কথা কিচ্ছু ফিল করছে না। চোখ খুলতেই দেখে রাত ছুরিটা ধরে রেখেছে। ফিরকি দিয়ে রক্ত পড়ছে। আমাকে তুমি কি মরতেও দিবে না? আমার মরার পর যা ইচ্ছা করো। কথা বিশ্বাস করো, তোবা যা বলছে সব মিথ্যা কথা। প্লিজ একটাবার বিশ্বাস করো। আপু, তুমি আঙ্কেল আন্টি মার্কেটে চলে গেলে রাজ ভাইয়া বাসায় আসে। ভাইয়া বলে যে তুমি আমার ছোট বোনের মতো, তোমার সাথে যা হয়েছে তার জন্য ক্ষমা করে দাও। তোমার ভাই যদি এমন ভুল করতো, ক্ষমা করতে না? আপু, আমি রাজ ভাইয়ার এমন কথা শুনে আর রাগ করে থাকতে পারিনি। ভাইয়াকে বলেছি তুমি তো আমার আপুর স্বামী, আমার ভাইয়ের মতোই, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে ভাইয়া, আমার একটা কথা রাখবে? কি এমন কথা বলবে? আগে বলো, আমার কথা রাখবে? আচ্ছা, কি কথা বলবে আমি রাখবো, বলো তুমি। ভাই, আমার বোনটাকে কখনো কষ্ট দিও না। আমার বোনটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, সেজন্যই বিয়ের আগে তোমার হাতে তার সতীত্ব তুলে দিয়েছে। আমাকে প্রমিস করো, আমার বোনটাকে কখনো দূরে সরিয়ে দিও না। ও, এই কথা। আচ্ছা পাগলি, আমি কথাকে কখনো কষ্ট দিব না। এই কথাটা বলে গাল টেনে দিয়ে বলল, আচ্ছা তোবা বোন আমার, তোমার শর্ত রাখলাম। এখন আমার একটা ছোট্ট শর্ত রাখবে। ভাইয়া, কি এমন সত্য বলো, আমি রাখবো। তারপর সুকেস থেকে কালো পাড়ের জামদানিটা বের করে দিয়ে বলল, তোমার জন্য কিনেছি, এটা যদি বলো তাহলে বুঝবো আমায় ক্ষমা করেছো। আমি ভাইয়ার কথা ফেলতে পারিনি। আমি শাড়ি পরে আসলেই ভাইয়া 7 আপ খেতে বলে। আমি শাড়ি পরে আসলেই ভাইয়া 7 আপ খেতে দেয়, কিন্তু ভাইয়া 7 আপের সাথে ঘুমের বড়ি মিশিয়ে দিয়ে আপু আমার সব শেষ করে দিয়েছে। আপু, আমি এই মুখ এখন কাউকে দেখাবো না। কে বিয়ে করবে আমায়? আপু, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আপু, আমি জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়েছি, তোমার মতো আমারও হলে বাবা সুইসাইড করবে। কথাগুলো বলে কথাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মনে মনে বলছি, এই পরম করুণাময় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, সব জানো। আমি জানি সজীবের সাথে অন্যায় হয়েছে, সেই জন্য এত বড় অপবাদ শুনতে হবে আমার। আল্লাহ, এত বড় অপবাদ শোনার আগে তোমার গুনাহগার বান্দাকে তোমার কাছে উঠিয়ে নাও। রাজ, তোবা যা বললো তা কি সত্য? তুমি এতটা নীচ, বোন বলার পরেও? ছি ছি, আমার ঘৃণা লাগছে তোমার মতো একটা জানোয়ারের সংসার করছি। কথা প্লিজ একটিবার বিশ্বাস করো। আমার বোন রিত্তের কসম করে বলছি, তোবা যা বলছে সব মিথ্যা কথা। চুপ, আর একটা কথা বলবে না। জানোয়ার, তোর আবার বোনের কসম?
যে বোনের কথা বলে তুবাকে, ছি, তুই কোনোদিন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথা তুমি আমাকে জানোয়ার, খারাপ, বদমাইশ, শয়তান, যা ইচ্ছা তাই বলো, তবু প্লিজ এত বড় মিথ্যা অপবাদ দিও না। আমি আমার সন্তানের কসম করে বলছি, তোমার গর্ভের সন্তানের কসম করে বলছি, তোবা যা বলছে সব মিথ্যা। আপু, আমি জানতাম এমন কিছু বলবে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য ফটো তুলেছে, যেন আবার ওসব করতে পারে। কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে লাগলো তোবা। তোবা লজ্জা করে না কারো ভালোবাসা পাওয়ার জন্য এমন মিথ্যা কথা বলতে? লজ্জা করে না তোর মতো পাপির মুখে আমার সন্তানের নাম নিতে? আমার গর্ভের সন্তান তোর মতো পাপিকে কখনো ডাকবে না। বাবা ডাকার আগে দরকার পড়লে গলা টিপে মেরে ফেলবো। আমি তোর মতো জানোয়ারের ঘর করতে চাই না। আমি তোর কাছ থেকে ডিভোর্স চাচ্ছি। যদি ডিভোর্স না দিস তাহলে এই সন্তান নষ্ট করার পিল খেয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলবো, তারপর নিজে মরে যাব। কথার মুখে তার গর্ভের সন্তান নষ্ট করার কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। কথা তো বেশি কিছু চাইনি, ডিভোর্স চেয়েছে। ওকে যদি ভালোবাসার জন্য অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করতে পারি, তাহলে ওর ভালোই যেন না হয় ডিভোর্সটাও দিয়েই দিব। তুমি চিন্তা করো না, পাপিষ্ঠটা আপনাকে মুক্ত করে দিবে, চিন্তা করো না। বাবা মা ভাগ্যিস রিওকে নিয়ে নানু বাড়ি গেছে, তা না হলে আজ বাবা হয়তো স্ট্রোক করতো। এত কিছু পরও আল্লাহ, তুমি যা করো মঙ্গলের জন্য করো। আমার ডিভোর্সটা যত তাড়াতাড়ি পারো দিয়ে মুক্ত করো আমায়। আমি এ নরকে তোর সাথে থাকতে পারবো না। এই কথা বলে তোবাকে নিয়ে চলে গেল। এখনো রক্ত বের হচ্ছে কাঁটা স্থান থেকে। হয়তো এ ক্ষত একসময় রক্ত পড়ে ভালো হয়ে যাবে, কিন্তু হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তা কিভাবে ভালো হবে? আমি তোমাকে না চ্যালেঞ্জ করেছিলাম, তোমাকে আমি না পেলে কেউ পাবে না। এখনো সময় আছে, আমাকে ভালোবাসো। আর শোনো, আপুর সাথে ডিভোর্স হলে আমাদের দুজনের আর কোনো সমস্যা থাকবে না। তখন তো কোনো অজুহাত দিতে পারবে না। ঠাস ঠাস ঠাস। তোর লজ্জা করে না নিজের বোনের সংসার ভাঙতে, অন্তঃসত্ত্বা একটা মেয়ের সংসারে আগুন লাগাতে? একটা বারও তোর অন্তর কেঁপে ওঠে না তোর বোনের গর্ভের নিষ্পাপ সন্তানের কথা মনে করে? না, আমি তোমাকে ভালোবাসি, যে কোনো মূল্যে আমি তোমাকে চাই। পারলে আরো দুটো থাপ্পড় দাও। জানো, তোমার হাতের স্পর্শটা আমার পরম পাওয়া। আর হ্যাঁ, সবগুলো পিক আছে আমার কাছে। এখন যত তাড়াতাড়ি পারো আপুকে ডিভোর্স দাও। কথাটা বলে চলে গেল তোবা। রুমের লাইট অফ করে শুয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি আসছে। আর মনে মনে ভাবছি, যাকে এতটা ভালোবাসতাম, যে অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে বিয়ে করলাম, যাকে এক নজর দেখার জন্য প্রতিদিন ভার্সিটিতে যেতাম আমি, সজীব, নাজমুল, রমজান। ভার্সিটির সজীব ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছিলাম। রমজান ভার্সিটির মেয়েদের সাথে র্যাগিং করছে। হঠাৎ একটা পরীর আগমন, কালো পাড়ের নীল শাড়ি পরে শিশির ভেজা ঘাসগুলোর ওপর দিয়ে হেঁটে আসছে। ভার্সিটির সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ রমজান মেয়েটাকে ডাক দিল। এই যে মিস, বড় ভাইদের দেখলে যে সালাম দিতে হয়, তা কি জানো না? উফ, সরি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমাকে কি আঙ্কেল মনে হয়? আপনার মাথায় একটা চুলও নেই, বলতে গেলে মিনি টুর্নামেন্ট। ভাবছিলাম আপনাকে জেঠু ডাকবো, কিন্তু বিবেক কেন যেন বাঁধলো, তাই আঙ্কেল। ওহ, সরি। আচ্ছা, গোলাপটা ওই যে বসে আছে নাহিদ কাকু, তাকে দিয়ে বলবে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছ। আজ 2টা দিলাম, এরপরে যদি কাউকে র্যাগিং করতে দেখি তাহলে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করব। রমজান গাল ধরে বসে আছে। কলেজের সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা মামুনি, তোমার বাসা থেকে আসতে কোনো সমস্যা হয়নি? কিরে মামা, কেমন দিল? এদিকে কথাকে প্রথম দেখায় ভালো লেগে যায়। কথাকে পরে আমাদের ক্লাসে দেখে মন লাফিয়ে ওঠে। ক্লাসের সারাটা সময় কথার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দিনগুলো ভালোই কাটছিল। প্রতিদিন কথার পিছু পিছু ভার্সিটি ছুটি হলে যেতাম। অনেক দিন চেষ্টা করার পরও কথাকে মনের কথা বলতে পারিনি। এই আপনি প্রতিদিন আমার পিছু পিছু আসেন কেন?
আমি কই না তো। তাহলে কে আসে? আমি আসি। তোমাকে একটা কথা বলার ছিল। ও, তাই বুঝি। তাই। আচ্ছা, তোমায় যে কিভাবে বলি কথাটা? যেভাবে মন চায় সেভাবে বলো। কথা, আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলেছি। এই নাও ভালোবাসার প্রথম উপহার। কথাটা বলে একটা গোলাপ ফুল এগিয়ে দিল। রাজ, আমিও তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তবে একটা ছোট্ট কাজ করতে পারবে আমার জন্য? বলো, কি এমন কাজ? আমি চাই আমাদের ভালোবাসার কথা সারা ভার্সিটি জানো। তুমি কলেজের সবার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করবে আমায়। পারবে তো সবার সামনে আমাকে আপন করে নিতে? অবশ্যই। তোমার জন্য সবই পারবো। সারা রাত আর ঘুম হয়নি। কখন সকাল হবে, কখন কথাকে সবার সামনে আপন করে নিব। ভাইয়া, সকাল সকাল কোথায় যাচ্ছিস, তাও সেজেগুজি? ভাইয়া, কিছু তো খেলি না? ভার্সিটি থেকে এসো, খাবো মাই ডিয়ার বনু। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। ভার্সিটির সামনে থেকে একগুচ্ছ লাল গোলাপ নিলাম। ভার্সিটি গিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে কথার আগমন মনের মাঝে ঝড় তোলে। নীল শাড়িতে কথাকে আজ নীল পরীর মতো লাগছে। হাতে বেগুনি রঙের কাচের চুড়ি, চোখে কাজল, মনে হচ্ছে আসমানি পরী। হা করে তাকিয়ে আছি আমার নীল পরীটার দিকে। রাজ, এমন ভাবে কি দেখো? আমার নীল পরীটাকে দেখছি। শুধু দেখবেই? আজ না আমাকে প্রপোজ করবে সবার সামনে? এই বলে সবাইকে ডাক দিল। ভার্সিটির সবাই আমাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছি, কথা আমাকে কত ভালোবাসে, তার জন্য সবার সামনে আপন করে নিতে বলছে। কি হলো কি জানি বলবে, তার জন্য সকলকে ডেকেছো? আপনারা সবাই শুনেন। যেদিন প্রথম কথাকে দেখি সেদিনই কথাকে ভালোবেসে ফেলি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তারপর যতবারই দেখেছি ততবারই তার কাজল কালো চোখের মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমার শয়নের স্বপনে শুধু তুমি। কথা, আমি তোমাকে ভালোবাসি। তুমি হবে কি আমার জ্যোৎস্না দেখার সাক্ষী? তোর কিভাবে সাহস হলো আমাকে ভালোবাসি বলার? হায়নাতে নিজের চেহারা দেখেছিস? তুই কিভাবে ভাবলি তোর মতো ক্যাবলা কান্তকে হাসি পাইল? তোর এতদিন অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, কিন্তু কাল যখন ভার্সিটি থেকে যাওয়ার পথে তুই যখন প্রপোজ করেছিলি, তখনই মনে মনে ভাবছি তোর একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই তোকে বলেছি কলেজে সবার সামনে প্রপোজ করতে। বাকিটা তো সবাই দেখলোই। আশা করি ভবিষ্যতে আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার নামটাও মুখে আনবি না। এই বলে হাত থেকে ফুলগুলো নিয়ে পায়ের নিচে ফেলে পিষে ফেলল। কলেজের সবাই হাসতেছে, কেমন করে যেন তাকাচ্ছে আমার দিকে। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। যাকে পাগলের মতো ভালোবাসলাম সেই এমন করলো। তারপর দুদিন কলেজ যাইনি। সজীব গ্রামের বাড়ি থেকে এসেই আমাকে নিয়ে ভার্সিটিতে গেল। আজ একটিবারও কথার দিকে তাকাইনি, কিন্তু মন মানছে না, কি করব, তাই একটা চিরকুট লিখলাম। অভিমানী কোনো সন্ধ্যায়। জানো, মাঝে মাঝে যখন আমার মন খারাপ হয় তোমার জন্য, তখন আমি একা একা ভাবি কেন তোমাকে এত ভালোবাসতে গেলাম। আসলে তুমি যতদিন আমার জীবনে ছিলে, আমি ভাবতাম তুমি আমাকে ছেড়ে গেলেও হয়তো ফিরে আসবে। ভাবতাম শত কষ্ট এর পরও তুমি আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমার ভাবনাগুলো ভুল, তাই না? তুমি ফিরে আসার জন্য চলে যাওনি। জানো, আমিও কেমন জানি তোমার মতো বদলে গেছি। তাই তো তোমাকে কাছে পাওয়ার ইচ্ছাটা আমার আর করে না। সব স্মৃতিগুলো শুধু ভুলতে চাচ্ছি। শুধু কষ্ট হয় এই ভেবে আমার স্বপ্নগুলোকে কেন তোমার স্বপ্নগুলোর সাথে মেলাতে গেলাম। আবার মাঝে মাঝে ভাবি, আর তুমি বা কেন তোমার সুখগুলোকে বিসর্জন দিবে আমার জন্য। আজ অনেক দিন পর কেন জানি মনে হচ্ছে আমি বলে কিছু ছিলাম তোমার জীবনে। হয়তো ছিলাম না, তাই তো স্বপ্ন আর ভালোবাসার ফল ভোগ করছি। শুধু বলবো আমাকে ভুলে যদি তুমি সুখে থাকো, তবে ধরে নিব এটাই আমার প্রাপ্তি। পূরণ না হওয়া আমার স্বপ্নগুলো স্বপ্নই হয়ে থাক, ইতি অতিথি ফাঁকি। চিরকুটটা লেখার পর টিফিন পিরিয়ডে কথার বইয়ের ভেতরে রেখে দিলাম। কথা বাসায় গিয়ে বই বের করতেই দেখে একটা রঙিন চিরকুট। তারপর লেখাগুলো পড়তেই এক অজানা ভালো লাগা কাজ করে। কথা প্রতিদিন এমন একটা চিরকুট পায়, কিন্তু কে দেয় চিঠির নিচে লেখা অতিথি পাখি? কিভাবে বের করবে?
কথা যে চিরকুট পড়েই তার প্রেমে মশগুল হয়ে গেছে। কথা প্রতিদিনের মতো আজও ফেসবুকে ঢুকলো। ফেসবুকে তার একটা প্রিয় লেখক আছে, আইডির নাম স্বপ্নীল সন্ধ্যা। প্রোফাইলে গল্প পড়তে পড়তেই একটা পোস্ট দেখে। পোস্টের নিচে লেখা অতিথি পাখি। কথা চমকে ওঠে, মনে মনে ভাবতে লাগে তাহলে এই সেই লেখক যে তার হৃদয়টা দখল করে নিয়েছে। কথা অনেকগুলো মেসেজ দেয় আইডিতে। পরের দিন রিপ্লে আসে। কথায় কয়দিনে 1000 বারের বেশি অতিথি পাখিটাকে তাকে দেখতে চেয়েছিল। কিন্তু পিক দেওয়ার সাহস পাইনি। সে যদি আমাকে প্রতারক ভাবে। দিন যাচ্ছে, কথার পাগলামি বাড়ছে। একদিন কথা প্রপোজ করে বসে। আমি যদি রাজি না হই তাহলে সে স্লিপিং পিল খাবে। ইনবক্সে স্লিপিং পিলের পিক দিয়েছে। সেদিন আর না করতে পারিনি। তারপর পরের দিন বিকেলে কথাকে পার্কে দেখা করতে বলি। কথা এখনো আমাকে দেখেনি। জানি না দেখলে কি রকম রিয়াক্ট করবে। এসব ভাবতে ভাবতে বাসা থেকে পার্কের উদ্দেশ্যে বের হতেই সজীবের সাথে দেখা। কিরে সজীব, হাতে ফুল নিয়ে পাগলের মতো কোথায় যাস? দোস্ত, তোকে পেয়ে ভালোই হয়েছে, চল ওখানে বসে কথা বলি। কি বলবি বল। দোস্ত, তোকে কিভাবে যে বলি, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচবো না। দোস্ত, তুই আমাকে বাঁচা। যেভাবে হয় ওই মেয়েটার সঙ্গে প্রেম করিয়ে দে, আমাকে বাঁচা। আরে তোর জন্য আমার জীবনও দিতে পারি, আর তোকে প্রেম করিয়ে দিব না? আমি সর্বাত্মক চেষ্টা করব। দোস্ত, প্রমিস কর আমাকে ওই মেয়ের সাথে প্রেম করিয়ে দিবি। আচ্ছা, তোকে ছুঁয়ে বলছি, প্রমিস। বল, কোন সে ভাগ্যবতী রাজকন্যা যে আমার কলিজার টুকরা বন্ধুটার মন কেড়ে নিয়েছে? দোস্ত, মেয়েটা আর কেউ না, আমাদের কলেজের সেরা সুন্দরী কথা। বল কিভাবে কি করলে আমাকে ভালোবাসবে কথা। সজীবের মুখে কথাটা শুনতেই কলিজাটা কেঁপে উঠল। সজীবের আড়ালে চোখের পানি মুছলাম, দাঁতের দাঁত চেপে কান্না আটকে রাখছি। দোস্ত, কিভাবে কি করব প্লিজ বল। কথাকে না পেলে দোস্ত আমি মরেই যাব হয়তো। সারাদিন তাকে ভেবেই পার করি। দোস্ত শোন, আমার ফেসবুক আইডি এই নে পাস। যদি কথা কিছু বলে বলবি আইডিটা তোর। কথাকে বলবি তার অতিথি পাখিটাই তুই। আমি আগেই জানতাম তুই কথাকে ভালোবাসিস, তাই ফেক আইডি দিয়ে তোর প্রেম করিয়ে দিলাম। আমার ট্রিটটা যেন পাই ঠিক সময়ে। দোস্ত, তুই সত্যিই মহান। বলে সজীব আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত আর লেট করিস না, পার্কে কথা তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা দোস্ত, চলি রে। এই বলে সজীব পার্কে গিয়ে দেখে কথা বসে আছে। কথাকে সব বলার পর কথা তার অতিথি পাখি ভেবে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে দূর থেকে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের বুকে লেপ্টে যেতে দেখি। ভাইয়া আর কত ঘুমাবি? রিওর ডাকে স্বপ্ন থেকে বাস্তবে ফিরলাম। ভাইয়া, মা তোকে ভাবিকে নিয়ে ক্লিনিকে যেতে বললো। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। এই বলে কথা কাছে যেতেই দেখি কথা রেডি হয়ে বসে আছে। কলেজের প্রথম দিন যে কথাকে দেখেছি, এখন আজও সেই কথাকে দেখছি। তোমার কি শরীর খারাপ? মা বলল ক্লিনিকে নিয়ে যেতে। আমরা ক্লিনিকে যাচ্ছি না। আমি তোর মতো দুশ্চরিত্রবান ছেলের সাথে ঘর করতে পারবো না, তাই কোর্টে যাচ্ছি ডিভোর্সের জন্য। তুমি কি ফান করছো? ফান কেন করব? কথার কাছে ডিভোর্সের কথা শুনে বুকটা কেন যেন ফেটে যাচ্ছে। কোন রকম চোখের জলটা মুছে গাড়ি নিয়ে বের হলাম। রাস্তা দিয়ে যাচ্ছি আর বারে বারে কথার দিকে তাকাচ্ছি। কি মায়াবী চেহারা। হঠাৎ জ্যামের মাঝে গাড়ি আটকে যায়। গাড়িতে বসে আছি। ম্যাডাম, ফুলটা নেন, মাত্র 10 টাকা দেন। আজ 2 দিন ধরে কিছু খাইনি। যত সব, এদের জ্বালায় রাস্তায় বের হওয়া যাবে না। কথার দিকে চশমাটা নিচু করে একটু তাকালাম। মনে মনে ভাবছি মেয়েরা নাকি মায়ের জাত, তাহলে এরকম কেন? মেয়েটা চলে গেল। মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এদিকে গাড়িতে কথাকে বসিয়ে রেখে গাড়ি থেকে নেমে পড়লাম। এই যে আপু, তোমার নাম কি? আমার নাম রিয়া। ও সুন্দর নাম। তা তোর মা বাবা নেই? বাবাকে তা জানি না, তবে একটা মা আছে। মা নাকি আমাকে কুড়িয়ে পাইছে। সাহেব, আমি যাইগে। আজ ফুল বিক্রি করতে না পারলে মার জন্য ওষুধ কিনতে পারুম না। ও আচ্ছা, কিছু খাইছিস? না, সকালে 5 টাকা দিয়া একটা বন পাউরুটি খাইছি। আচ্ছা, তোর কাছে কত টাকার ফুল আছে? স্যার, 100 টাকার।
সবগুলো আজ আমি নিলাম। এই নে 500 টাকা। স্যার এত টাকা? ভাইয়া ডাকলি যে, তাই আজ না হয় তোর বড় ভাই তার মায়ের ওষুধের কেনা টাকা দিল। এই নে আমার কার্ড, কখনো কোনো প্রয়োজন হলে দেখা করিস। কি হলো, তুই কাঁদছিস কেন? জানিস না ভাইয়ের সামনে বোন কাঁদলে কষ্ট পায়। ভাইয়া, তুমি সত্যি আমার ভাইয়া? ভাইয়া, আমায় একটু বুকে নেবে? বলে জড়িয়ে ধরল, নিজের অজান্তে চোখের কোণে পানি এসে পড়ল। এদিকে গোলাপ আর বেলি ফুলগুলো নিয়ে কথাকে দিলাম। ফুল আমাকে দিলে কেন? তোমায় ভালোবাসি আর ফুলের মতো সুন্দর তুমি, তাই দিলাম তোমাকে। আচ্ছা, আমরা যেন কোথায় যাচ্ছি জানো? ডিভোর্স নিতে। আর তোর মতো খারাপ ছেলের হাতে ফুল শোভা পায় না। বলেই ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিল। মনে মনে ভাবছি, আমি না হয় দোষ করেছি, ফুলগুলো তো আর দোষ করেনি। তাহলে কি কথার মনে এক বিন্দু ভালোবাসা নেই আমার জন্য? এদিকে কোর্টে এসে সবকিছু বলার পর কোর্ট 6 মাস সময় দিল, তারপর ডিভোর্স হবে। মনে মনে ভাবছি তাও কয়েকটা মাস ভালোবাসার মানুষের অবহেলা পাবো। দিনগুলো ভালোই কাটছিল। দেখতে দেখতে কথা রাত 7 মাসে পূর্ণ হলো। এদিকে বাড়িতে খুশির আমেজ চলছে। আল্ট্রাসোনোগ্রাফি করছে আমার নাকি মেয়ে হবে। মা বাবার দিকে তাকানো যায় না, তারা অনেক খুশি। রিও তো সারাদিন ভাবির কাছেই পড়ে থাকে। কিন্তু দিন দিন আমার প্রতি ঘৃণাটা কথার বেড়েই চলেছে। অফিস থেকে ফেরার পর শার্টটা খুলে রুমে যেতে দেখি কথা নামাজ পড়ছে। নামাজ শেষ করে মোনাজাতে দুখানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি সজীবের সন্তানকে গর্ভে ধারণ করে আমার স্বামীর খুনির ঘরে ঘর করছি। আল্লাহ, তুমি তো জানো আমি কতটা পবিত্র, পরিস্থিতির চাপে পড়ে খুনিকে বিয়ে করি। আল্লাহ, তোমার কাছে একটাই মনোবাসনা, আমি যেন আমার স্বামীর হত্যার বিচার নিজ হাতে করতে পারি। যেভাবে আমার স্বামীকে আমার বুক থেকে সরিয়েছে, সেইভাবেই যেন তাকে দুশ্চরিত্রটাকে খুন করতে পারি। আল্লাহ কবুল করো, রাজের মৃত্যু যেন আমার হাতে হয়, আমার স্বামী হত্যার প্রতিশোধ যেন আমি নিতে পারি। এ বলে জায়নামাজে বসে কাঁদতে লাগলো। নিজের ভালোবাসার মানুষের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই। হ্যাঁ, আমি অপরাধী মানছি। তাই বলে সজীবের খুনির প্রতিশোধ আমারই স্ত্রী, নিজের কলিজার টুকরা, সে আমাকে হত্যা করে নিবে? মনে হচ্ছে নিজেকে শেষ করে দিয়ে এ থেকে মুক্তি পাই। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, যাকে পাওয়ার জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতেও একটু ভাবিনি, আজ সেই কিনা আমার মৃত্যু তার হাতে যেন সে প্রার্থনা করছে। এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। পরের দিন আমি কথা এবং রিও বসে আছি। হঠাৎ মা এসে বলল, রাজ, দেখ তো আমাদের নাতনির জন্য জামাগুলো কেমন হলো। কথা রিও অবাক হয়ে তাকিয়ে আছে। রিও তো বলেই ফেললো, মা, এখনো তো ভাইয়ের মেয়ে পৃথিবীতে আসেনি, তার আগেই তোমরা কাপড় চোপড় কেনা ধরেছো। যা, কি বলিস? আমাদের 10টা নয়, 5টা নয়, একটা মাত্র নাতনি আসতেছে, তার জন্য এসব কিছুই না। তোর বাবা নাকি রাজের মেয়েকে পটানোর জন্য জিমে যাচ্ছে, চুলে কলবও করতেছে। মা, তোমরাও না পারো বটে। কথা মিটিমিটি হাসছে। আমাদের বিয়ের 5 মাস পর আজ কথাকে হাসতে দেখলাম। অনেক ভালো লাগলো কথার ঠোঁটের কোণার সেই হাসি। এদিকে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে শার্টটা পরে বের হতেই দেখি কথা আর রিও কি নিয়ে কথা বলছে। কাছে যেতেই দেখি সেই রুমটাতে, যেটার চাবি আমি ছাড়া আর কারো কাছে নেই। কিন্তু রুম খোলা, কে খুললো? ভেতর থেকে রিও আর কথার কণ্ঠ ভেসে আসছে। দৌড়ে রুমের দরজাতে যেতেই যা শুনলাম তা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। রিও, রাজের সাথে যে মেয়েটা, ওইটা কি রাজের জিএফ ছিল? মেয়েটা অনেক কিউট। ভাবি, তুমি পাগল হয়েছো? কি বলছো এসব? তুমি জানো ওইটা কে? জানো, ওইটা রাজের ভালোবাসা। ঠাস ঠাস, চুপ কর, আর একটা বাজে কথাও নয়। তোদের কে বলেছে এই রুম খুলতে? কেন, খুললে কুকর্ম বের হয়ে যেত? আরো 2টা থাপ্পড় দিলাম। গালটা লাল টুকটুকে হয়ে গেছে কথার। আজ প্রথম কথার গায়ে হাত তুললাম, তবুও একটু খারাপ লাগছে না। মন খারাপ লাগছে কথার মুখে সেসব কথা শুনে। তাই বের হয়ে এসে ছাদে চলে যাই। ভাবি, কান্না করো না। ভাইয়ের কলিজাতে আঘাত করেছো, তাই তোমার উপর হাত তুলেছে। মানে? ভাবি, ভাইয়ের সাথে যে মেয়েটির ছবিতে, সেটার কেউ নয়, আমার বড় আপু কণা। কণা আপু আত্মহত্যা করার পর
আপুর রুমে ভাইয়া কাউকে আসতে দেয়নি। আজ তুমিই প্রথম এলে। কথা চোখ মুছে রুমের দিকে তাকাতেই মনে হচ্ছে ঘরটাতে এখনো কেউ থাকে। রুমটা কি সুন্দর পরিপাটি, রুমের থেকে কি সুন্দর সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে কেউ সূর্যমুখী তেল খোলা কেশে দিয়ে দক্ষিণা বাতায়নে চুল মেলে ধরেছে। এসব ভাবতে ভাবতে ছবিটার দিকে আবারও কথার চোখ যায়। মনে হচ্ছে ছবিটা কথার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ কথার মনে পড়লো কণা আত্মহত্যা তো করেছে, তবে এত সুন্দর মেয়ে কেন আত্মহত্যা করেছে, কারণ কি? এসব ভাবতে ভাবতে রিওকে বলল, রিও, তোমাকে একটা কথা বলি। ভাবি, কি বলবে? কণা কেন আত্মহত্যা করলো? ভাবি শুনবে তাহলে? বলো। শোনো তাহলে, আমরা দুই বোন এক ভাই। কণা আপু আমাদের সবাইকে আদর করত। কণা আপুকেও আমরা সবাই ভালোবাসতাম। কণা আপুর ছোটবেলায় মা বাবা মারা যায়। কণা আপু আমার আপন খালাতো বোন। আপুর যখন 2 বছর, তখন খালা খালু দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই আমাদের সাথে, তাই কেউ জিজ্ঞেস করলে আমরা বলতাম আমরা দুই বোন এক ভাই। আপুকে সবচেয়ে বেশি ভালোবাসতো রাজ ভাইয়া। আপু ঘরের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করতেন। আপুকে রাজ ভাইয়া কলিজার টুকরা, আবার কখনো রাজকুমারী বলে ডাকতেন। তাদের দুজনের ভাই বোনের ভালোবাসা দেখে অনেক হিংসে হলেও ভালোই লাগতো, কারণ কণা আপু আমাকেও অনেক ভালোবাসতো। জানো ভাবি, ভাইয়াকে কোনো দিন দেখিনি নিজের হাতে ভাত খেতে, এবং আমিও খাইনি। সবসময় আপু তুলে খাইয়ে দিত। আমাদের সংসারটা সুখে ভরপুর ছিল। কিন্তু একদিন আমাদের ঘরের দুঃখের ছায়া নেমে আসে। সাজানো স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। সেদিন রাত পর্যন্ত টেলিভিশন দেখে ঘুমাই। সকালে ঘুম ভাঙে ভাইয়ার করুণ আর্তনাদ শুনে। কলিজার টুকরা বোন আমার, তুই আমাকে ছেড়ে অভিমান করে কেন চলে গেলি? বল, এখন আমাকে কে খাইয়ে দিবে? কে বলবে ভাইয়া তোর প্লেট থেকে একটু মাংস দে? কে বলবে ভাইয়া আজ যদি আইসক্রিম নিয়ে না আসিস তাহলে ঘরে ঢুকতে দিব না? ভাইয়া তুই একটা বিয়ে করবি, তোর মেয়েটা তোর মতো হবে, সারাদিন তার সাথে গল্প করব। বল না ওই রাজকুমারী মহারানী বোন আমার, কথা বল। ভাইয়ার করুণ আর্তনাদ শুনে আপুর রুমে আসতেই দেখি ভাইয়া কণা আপুর পা জাপটে ধরে আছে। আপুটা ফ্যানের সাথে ঝুলছে। দেখো, দেখা মাত্রই ফ্লোরে বসে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। পরে সেন্স ফিরলে জানতে পারি আপুকে পুকুর পাড়ের কদম ফুল গাছের নিচে কবর দিয়েছে। আর আপু নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। হয়তো আপু কাউকে ভালোবাসতো, তার ভালোবাসার ফসল তার গর্ভে ছিল। এখনো ভাইয়া নিশি রাতে আপুর কবরের পাশে বসে কান্না করে আর বলে, আপু বল না যে ভাইয়া ভাত খাবি না, আমার জন্য চকলেট নিয়ে আসবি না? সেই দিনের পর থেকে আপুর রুমে ভাইয়া ছাড়া আর মা বাবা কেউ ঢুকতে পারে না। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললো রিও। রাতে শুয়ে শুয়ে ভাবছি কথাকে ওভাবে চড় মারা উচিত হয়নি। নিজের কাছে খারাপ লাগছে, চোখ দিয়ে পানি আসতেছে। এসব ভাবতে ভাবতে সোফাতে ঘুমিয়ে যাই। পরের দিন কথা শাওয়ার নিয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই, হ্যালো আপু, আমাকে বাঁচাও। তোবার মুখে ফোন রিসিভ করার পরই এমন কথা শুনে কথার বুকটা কেমন করে উঠল। কি হয়েছে? শরীর খারাপ করেনি তো? আপু, রাজভাই আমাকে জোর করে হোটেলে নিয়ে এরপর আজ ডাক্তার বললো আমি অন্তঃসত্ত্বা। আপু আমাকে বাঁচাও, আমার সুইসাইড করা ছাড়া উপায় নেই। তোবার মুখে অন্তঃসত্ত্বা কথাটা শুনতেই বুকের মাঝে এক অজানা চিনচিনে ব্যথা অনুভব করছে। কথার হঠাৎ রিও এর কথা মনে পড়ে। কণা সে অন্তঃসত্ত্বা হয়ে সুইসাইড করার কথা। মুহূর্তের মাঝে কথার পৃথিবীটা অন্ধকারে ঢাকা পড়ে যেতে থাকে। হঠাৎ রাজ চোখের সামনে তোবার মুখটা ভেসে উঠছে। শেষ পর্যন্ত রাজ তোবার সাথে এমনটা করলো? না, অনেক হয়েছে, আর না। তোবা বোন আমার, কাঁদিস না প্লিজ। তোর কান্না যে আমার কাছে মৃত্যুর চেয়ে বেদনাদায়ক। আপু আমি কি করব? গর্ভের সন্তানের কি পরিচয় দিব? সমাজ কি বলবে? আপু বাবা মাকে কি বলবো? আপু আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। তোবা কাঁদিস না, তোকে নিয়ে হাসপাতাল থেকে অ্যাবর্শন করে নিয়ে আসবো। প্লিজ তুই কোনো চিন্তা করিস না। বাহ আপু বাহ, তুমি কিভাবে বললে অপারেশন করতে?
আমার ভেতরে থাকা ছোট্ট জীবনটাকে মেরে ফেলতে। তোমার বরের পাপ কেন আমি মোচন করব? আচ্ছা আপু, তোমার গর্ভের সন্তানকে অ্যাবর্শন করতে পারবে? দুজন একসাথে করলে কেমন হয়? তোবার কাছে নিজের সন্তানের অ্যাবর্শন করার কথাটা শুনতেই কলিজার মাঝে কেউ যেন ছুরি চালিয়ে দিচ্ছে। কলিজা ফেটে কান্না আসছে। কি বলে তোমাকে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না কথা। আপু তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি তোমার সন্তানের অ্যাবর্শন করতে পারবে না, তাহলে আমি কেমনে পারবো? তাই ভেবে নিয়েছি সুইসাইড করব। প্লিজ বোন আমার, পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে। আপু কেমনে সব ঠিক হবে? আমার সন্তান যখন হবে কি পরিচয় দেব তার? আচ্ছা আপু, তোর কাছে আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, দিতে পারবি? দিতে পারবে নিজের স্বামীর ভাগ আমাকে দিতে? তুই আমার কলিজার একটা অংশ, তোকে বাঁচাতে স্বামী কেন, তার চেয়ে বড় ভাগও দিতে পারি। তাহলে তুমি রাজকে ডিভোর্স দিবে, আর রাজ আমাকে বিয়ে করবে, যেন সবাই বুঝতে পারে আমার গর্ভের সন্তান কোনো অবৈধ সন্তান নয়। এছাড়া সমাজে মুখ দেখানোর কোনো রাস্তা নেই। রাজ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ভালোই হয়েছে, রাজকে এই সুযোগে ডিভোর্স দেওয়া যাবে, তার সাথে নিজের বোনের গর্ভের সন্তান। আমি না হয় সজীবের ভালোবাসার সন্তানটার মুখ দেখে এই জীবনটা পার করে দিব, মুক্তি পাবো আমার স্বামীর খুনির কালো ছায়া থেকে। আপু কি হলো, বলছো না কেন কিছু? আপু ক্ষমা করে দাও, তোমার ডিভোর্সের কথা বলা ঠিক হয়নি। আমি না হয় আমার বোনটার সুখের জন্য নিজেকে কুরবানি করে দিব। চুপ কর বোন আমার, তোর হাসি মুখটা দেখার জন্য এমন দুশ্চরিত্র স্বামীকে 1000 বার ডিভোর্স দিতে পারি, চিন্তা করিস না। কথা তোবার কথা শুনে মনে মনে ভাবছে। এদিকে তোবা কথার মুখে ডিভোর্সের কথা শুনে ফোনটা রেখে দিয়ে হি 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 করে হেসে দিল আর বলতে লাগলো, রাজ, বলেছিলাম না তোমাকে যেভাবেই হোক আপন করে নিব। এখন কথা রাজকে ডিভোর্স দিবে, আর আমি রাজকে, থাক বাকিটা না হয় পরে জেনে নিবেন। এদিকে বিকেলে অফিস থেকে আসার সময় বেবি কর্নার থেকে 2টা পুতুল কিনে নিয়ে আসলাম। দেখতে দেখতে আজ 9 মাস আর 1 মাস পরেই রাইসা আসবে আমার ঘর আলোকিত করে। আমি বাবা হব, কথা মা হবে। কথা তখন আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কথা বুঝবে তাকে কতটা ভালোবাসি। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজা লক না করে রুমে ঢুকতে দেখি কথা কাপড় চেঞ্জ করছে। পুতুল দিয়ে মুখটা ঢেকে ফেললাম। নিজের কাছে কেমন জানি লাগছে। তুমি এখানে কি করছো? এসব কারো রুমে আসতে অনুমতি লাগে? এই কথা বলে কাপড়টা পরে নিল। সরি, আমি জানতে পারিনি তুমি চেঞ্জ করছো, জানলে হয়তো আসতাম না। আচ্ছা বলো তো পুতুলগুলো কেমন হয়েছে? আমি কি ছোট বাচ্চা যে পুতুল নিয়ে খেলবো? আরে তোমার জন্য না, আমাদের মেয়ের জন্য। ও তাই বুঝি, কেমন করে ভাবলে ওটা তোমার মেয়ে হবে? এই কথা বলে পুতুলগুলো ফেলে দিল। পুতুলগুলো ফেলে দেওয়ার দিকে তাকিয়ে আছি। আর শোন, তোর মতো দুশ্চরিত্র আমার গর্ভের মেয়ের বাবা তো দূরের কথা, আমার মেয়ের নামও নিতে পারবি না। আর হ্যাঁ, 6 মাস হতে 3 দিন বাকি, ডিভোর্সটা দিয়ে দেবে। তোমার কালো ছায়া সজীবের সন্তানের ওপর, আমাদের ভালোবাসার ফসলের ওপর পড়তে দিব না। কি বলছো এসব? আমি কি এতই খারাপ যার জন্য এমন করছো? প্লিজ এমন বলো না। ডিভোর্স দিয়ে কিভাবে থাকবো আমি মরেই যাব। আমার সমস্ত ভাবনা জুড়েই তুমি। একটাবার ভেবে দেখো তো, তুমি একটা মানুষ অন্য আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতে পারে। শুধু তাই নয়, আজ পর্যন্ত স্বামীর অধিকারও ফলাইনি। কথা সত্যি, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ওই পাপী মুখে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না? ছি, তুই এতটা নির্লজ্জ, এতটা দুশ্চরিত্র। তোর বোনের মতো আমারও বোন তোমাকে হোটেলে নিয়ে গিয়ে রুম ডেট করে গর্ভবতী করে ফেলেছিস। এই তোর ভালোবাসা? আমার মন চায় তোর রক্ত দিয়ে গোসল করে নিজের মনের জ্বালা মেটাই। কথার মুখে তোবাকে নিয়ে এমন কথা শুনে নিজের অজান্তেই বুকটা ফেটে কান্না আসছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিছু না বলে কথার সামনে থেকে চলে গেলাম। কি লাভ তাকে সত্যটা বলে? তাকে যতই সত্য বলি সে বিশ্বাস করবে না, রেগে গিয়ে গর্ভের সন্তানের ক্ষতি করবে। ফেলে দেওয়া পুতুলগুলো কুড়িয়ে বুকে নিয়ে শুয়ে রইলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেক হয়েছে, কাল ডিভোর্স পেপার দিয়ে দিব, তার সাথে মুক্তি দিব সব ভালোবাসার বন্ধন থেকে। সজীবের কথা মনে পড়ছে। সজীবের সাথে এমন করাটা ঠিক হয়নি। সজীব তো আমার বন্ধু ছিল। সত্যি কি আমি ওকে বন্ধু ভাবতাম? না। এসব ভাবতে ভাবতে রাতে না খেয়ে সোফায় শুয়ে পড়লাম। কথা রাতে ভাবছে যদি তার জন্ম না হতো পৃথিবীতে তাহলেই হয়তো ভালো হতো। কি এমন পাপ করেছিল যার জন্য এমন দুশ্চরিত্রের সাথে সংসার করতে হচ্ছে? এসব ভাবতে ভাবতে
কখন যে ঘুমিয়ে যায় কথা। কেমন আছো? এত কান্না করো কেন? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, জানো না? প্লিজ, তুমি আর কেঁদো না, শোনাবো না। তুমি কথাটা বলতেই কথার গলাটা ধরে এলো। হ্যাঁ, তোমার ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে। কি করব, আর থাকতে পারলাম না। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার খুনিকে স্বামীর অধিকার দেইনি। কথা, তুমি আমার খুনের প্রতিশোধ নিবে, ছাড়বে না রাজকে, ছাড়বে না ওই খুনিটাকে, যে তোমার গর্ভের সন্তানটাকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। বলো, প্রতিশোধ নিবে? আমি তোমার সন্তানের কসম করছি, তোমার খুনের প্রতিশোধ আমি নিবই। ওই, তোমার ব্লিডিং হচ্ছে, তোমার বুকে ছুরি ঢোকানো কেন? এই ছুরি দিয়ে রাজ আমাকে খুন করেছে। খুন? কথাটা কাঁপা কাঁপা গলায় বলতে গেলে কথার ঘুম ভেঙে যায়। কথার ঘুম ভাঙতেই পানি পিপাসারে জীবন বের হয়ে যাচ্ছে। কথা টেবিলে গ্লাসে রেখা পানি খেয়ে ফ্লোরে বসে ভাবতে থাকে, কি দেখলো সে? রাজ এভাবে তার স্বামীকে খুন করেছে। এসব ভাবতে হতে রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে অফিসে না গিয়ে কোর্ট থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় আসতেই বিকেল হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতে একটা শক খেলাম। কথা ওয়াশরুমের দরজা লক না করেই শাওয়ার নিচ্ছে। চোখ দুটি দুহাত দিয়ে বন্ধ করে ফেললাম। হয়েছে, আর লজ্জাবতীর মতো লজ্জা পেতে হবে না। আমার সব জিনিস তোমার দেখার অধিকার রয়েছে। আচ্ছা, চোখটা খোলো, কেমন লজ্জা পেতে হবে না। দেখো কি দেখতে চাও। ওরে আল্লাহ, চোরের মুখে রাম নাম। যা বলছো তাতেই অনেক। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে এসো। যা দুষ্টু, এত দুষ্টু কেন তুমি? কথাটা বলে ওয়াশরুম থেকে দরজাটা লাগিয়ে দিল। রুমে এসে বসে পড়লাম। এসির মাঝেও শরীরটা ঘামছে। আজ নিজেকে অনেক খুশি খুশি লাগছে। কথা আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। হঠাৎ কথা টাওয়েল পরে রুমে আসতেই আমি সেন্সলেস হয়ে গেলাম। মনে হচ্ছে বিছানার উপর হয়ে শুয়ে পড়লাম। মিনিট 30 পর ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখি একটা নীল পরী আকাশ থেকে নেমে এসেছে। কি সুন্দর মায়াবী চোখের চাহনি। এলোকেশ থেকে সূর্যমুখী তেলে সুবাস আসছে। মনে হয় মাতাল করা চুলের সেই গন্ধে নিজেকে হারিয়ে ফেলি। বিয়ের পর আজ প্রথম কথাকে নীল শাড়ি, নীল চুড়ি, আমার পছন্দের পিঙ্ক কালারের লিপস্টিক, কপালের মাঝে কালো টিপ, সবকিছু মিলিয়ে স্বর্গের অপ্সরীর মতো লাগছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। খুব ইচ্ছে করছে গোলাপের পাপড়ির মতো ঠোঁটে নিজের ঠোঁটে মিলিয়ে দিতে। কি দেখছো দুষ্টুটা এমন করে? আমার নীল পরীকে। ও তাই? রাজ, কাল রাতে তোমার কথা অনেক ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। তাই তোমাকে আজ রাতে আপন করে নিব। আমার বুকে আজকের পর আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে আমার ভালোবাসার সাগরে ডুবিয়ে দিব, আমার ডেভিলটাকে। এইদিকে রাত হতেই মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ পর কথা আসলো। এসেই বলল, এই দুষ্টু, এখন ঘুমালে চলবে না। আচ্ছা, তোমার জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম, খেয়ে নাও, শরীরে রাতে শক্তি পাবে। এই কথাটা বলে গ্লাসটা মুখে ধরলো। সম্পূর্ণ দুধটা খেয়ে ফেললাম। কথা আমার এমন লাগছে কেন চোখ বন্ধ হয়ে আসছে। যা দুষ্টু, আমাকে আপন করে নিতে যাচ্ছ যে, তার জন্য এমন লাগছে। হিহিহি, আমি জানতামই না আমার কলিজার টুকরাটা আমাকে এত ভালোবাসে। যা দুষ্টু, আজ কোনো কথা না। বলে কথা ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে শরীরটা কেঁপে উঠলো। কথাকে ছাড়িয়ে বলতে লাগলাম, কথা আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুনের আবার কষ্ট কিসের? তুই কিভাবে ভাবলি আমার স্বামীকে খুন করার পরেও তোকে স্বামী হিসেবে মেনে নেব? আজ দুধের সাথে 27টা ঘুমের পিল মিশিয়ে দিয়েছি। তুই নিশ্চিন্তে মৃত্যুবরণ করবি। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার বোনটাকে অন্তঃসত্ত্বা করেছিস। তাই তোর হাতের লেখার মতো সুইসাইড নোট লিখেছি। আর তুই মারা গেলে সুইসাইড বলে চালিয়ে দেব। আজ আমি অনেক খুশি, আমার স্বামীর হত্যার বিচার নিয়ে হাতে করতে পেরেছি। এই কথা বলে বিদ্রুপের হাসি হাসতে থাকলো। কথার হাসিটা আজ অনেক ভয়ঙ্কর লাগছে। এতটা ভয়ঙ্কর মনে হয় পৃথিবীতে কিছু নেই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হচ্ছে। মৃত্যু কষ্টটা যে এতটা বেদনাদায়ক। বিড়বিড় করে বললাম, কথা তুমি সুখে থেকো, আর গর্ভের মেয়েটার নাম রাইসা রেখো। হয়তো এটাই আমার শেষ কথা। এরপর আর চোখ মেলে তাকাতে পারিনি। নিঃশ্বাসটা এই বুঝি বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। প্রতিদিনের সকালের মতো আজও সকাল হয়েছে। পাখিগুলো কিচির মিচির করছে। পূর্ব দিকে সূর্যটা সকল অন্ধকার দূর করে আলোর বার্তা নিয়ে এসেছে। কিন্তু রাজ এখনো চোখ খুলেনি হয়তো।
আর কখনো খুলবেও না। গত কয়েক মাসের মাঝে আজ কথা তৃপ্তির ঘুম এসেছে, কারণ কথা আজ তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। ভাবি, ও ভাবি, দরজা খোলো, কয়টা বাজে দেখেছো? রিও এর ডাকে কথা স্বাভাবিকভাবেই দরজা খুলল। দরজা খুলতেই রিও রাজের জন্য চা নিয়ে গেল। ভাইয়া, ও ভাইয়া, এভাবে মশার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ, ওঠো, চা খেয়ে নাও। বলে ধাক্কা দিতেই রাজের কোনো শব্দ নেই। ভাবি, ভাইয়া কথা বলছে না কেন? রিও এর ডাকে কথা রাজের কাছে স্বাভাবিকভাবে এক গ্লাস পানি নিয়ে হালকা পানি মুখে ছিটা দেয়, কিন্তু রাজ চোখ খুলছে না। মা বাবা কোথায় তোমরা? ভাবি, ভাইয়ের কি হলো? আমার ভাইয়াটা কথা বলছে না কেন? এদিকে রিও এর ডাকে রাজের মা বাবা এসে দেখে রাজ কথা বলছে না। হঠাৎ রিও এর চোখ যায় টেবিলের উপর একটা নীল খামের দিকে। রিও নীল খামটা টেবিল থেকে নিয়ে পরের কান্না করে দিল। না, আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। মা, ভাইয়া ঘুমের পিল খেয়েছে, ভাইয়াকে হসপিটালে নিয়ে নাও প্লিজ। কথাটা বলতে রিও এর গলাটা ধরে এলো। কথা 8 মাসের অন্তঃসত্ত্বা ঠিক মতো নড়তেও পারে না। তাই রিও রাজের মা বাবা কথাকে বলল, মা, তুমি পরে এসো, আমরা রাজকে অ্যাডমিট করি হসপিটালে, আবার তোমার কিছু হয়ে যাবে। বলে বের হতেই বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো কেমনে? অভিনয়ের কান্না করে দিল যেন সন্দেহের তীর কথার উপর না আসে। এদিকে সবাই রাজকে নিয়ে চলে গেলে কথা দরজা বন্ধ করে চোখের পানি মুছে হা হা করে হাসতে লাগলো। হাসিটা বড্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হঠাৎ টেবিলের ওপর নীল খামটা দেখে অবাক হলো, কারণ কথা তো কোন খামে সুইসাইড নোট লিখেনি। তাহলে কথাটা ভাবতেই মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। তাড়াহুড়ো করে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা, এটা হয়তো আমার তোমাকে দেয়া প্রথম এবং শেষ চিরকুট। বাবা, আমি সত্যি অনেক অপরাধী। আমার ভাবতেও লজ্জা লাগে যে তোমার মতো একজন মহৎ বাবার সন্তান হয়ে কেমনে পারলাম এমন নোংরা কাজ করতে। আমি আমার শ্যালিকা যে কিনা আমার বোনের মতো তার সাথে অশ্লীল আচরণ করেছি। আমারই সন্তান তার গর্ভে। ভাবতে পারছি না তোমার সন্তান হয়ে এমন কাজ করব কোনো নারীর মোহে পড়ে। বাবা, আর হ্যাঁ, অনেক ঠকিয়েছি আমার অন্তঃসত্ত্বা স্ত্রীটাকে। বাবা, তোমার কাছে অনুরোধ, কথাকে তোমার নিজ দায়িত্বে দেখে রাখবে, আর ভালো পাত্র পেলে তার হাতে তুলে দিবে। বাবা, আমাদের বংশে মরার পর প্রতিটা মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। বংশের ইতিহাসে কোনোদিন কেউ কাউকে ডিভোর্স দেয়নি, কিন্তু আমি যে বড় অপরাধী, কথার আপন বোনের সাথে নষ্টমী করার পর কথাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। তাই কথাকে আমার পাপের ছায়াতলে রাখতে চাইনি, ক্ষমা করে দিও। কথাকে বলো আলমারিতে একটা খাম আছে, তার ভিতরে ডিভোর্স পেপার, সেটাতে আমি সই করে দিয়েছি। কথা যেন তার দুশ্চরিত্র অপরাধী স্বামীকে ক্ষমা করে দেয়। ইতি, তোমার অপরাধী সন্তান রাজ। কথার বুঝতে বাকি রইল না যে তার চিঠি এটা নয়, এটা রাজের লেখা। কিন্তু কেন এমন করলো এসব ভাবতে ভাবতে আলমারিতে থাকা খামটি বের করে দেখলো যে ডিভোর্স পেপার। সেখানে রাজের সাইন করার জায়গা ফিল আপ। তার মানে কথা সাইন করলে অভিশাপ থেকে মুক্তি পাবে। খামটার নিচে ছোট্ট আরেকটি খাম পেল, যেখানে লেখা, জানি কথা তুমি ভাবছো কেন এমন করলাম। তাহলে শোনো, তুমি যখন সজীব হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সুইসাইড নোট লিখে আমার হয়ে সেটা কথায় রেখেছিলে, তা দেখে ফেলি, তখন আর বুঝতে বাকি থাকে না যে তুমি আমাকে ভালোবাসতে পারোনি, আর পারবেও না। সত্যিই তো, প্রকৃত অর্থে কোনো মেয়েই তার স্বামীর খুনি বোনের ধর্ষণকারীর সাথে সংসার করবে না। তুমিও ঠিক তাই করেছো। তোমাকে ভালোবেসে তো কিছু দিতে পারলাম না, তাই হাসি মুখে নিজের জীবনটাই দিয়ে দিলাম। কি করব, পাপের প্রায়শ্চিত্ত করলাম। হাজার হলেও যাকে ভালোবাসি তার চোখে আমি যে খুনি, অপরাধী, আর ক্ষমা করে দিও। সুইসাইড নোটটা আমার লেখার জন্য, কারণ তুমি আমার হাতের লেখা কপি করতে পারোনি। আর যেভাবে কোনো রিজন ছাড়া সুইসাইড নোট লিখেছো, তাতে সবাই তোমাকে সন্দেহ করত, তাই আমি লিখেছি। আর হ্যাঁ, রাইসার খেয়াল রেখো, ইতি খুনি। কথা মনে মনে ভাবছে, বেচারা, সত্যি আমাকে যদি ভালোবাসতি তাহলে আমার বোনকে কেন ধর্ষণ করলি? আজ আমার প্ল্যান সাকসেসফুল। আমার সমস্ত পথের কাঁটা আজ দূর হয়ে গেছে। কথা ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় এসে পড়ে। মনে মনে ভাবে,